এই যে আমি দামি ড্রেস পরেছি, আজকে আমাকে ভালো দেখাচ্ছে, সেজন্য আমাকে ওয়েলকাম করা হচ্ছে। ঠিক আছে? আসলে এখানে এই টার্গেট বলতে আসলে এটা এখানে এটা বোঝাচ্ছে যে আল্টিমেট আমরা অনেক সময় অনেককে দেখে যেভাবে আসলে ভেবে নেই যে সে আসলে অত ভালো এক্সপার্ট না, বা সে আসলে পারবে না, বা তার হাতে হয়তো বা একটা ট্যাটু আঁকা আছে, তার হয়তো বা ধরেন একটা ছেলে, তার চুল বড় আছে, না সে তো ডিসিপ্লিনড না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আসলে এটা নাও হতে পারে। ঠিক আছে? বা তার হয়তো বা আউটফিট খুব, সে খুব ক্যাজুয়ালি চলে, তার মানে এটা না তার দেখে মনে হয়েছে যে না সে হয়তো বা সিরিয়াস না। যেমন ওই যে আপনাদের লাস্ট ক্লাসে আমি দেখাচ্ছিলাম একজন স্টুডেন্ট, আমাদের অ্যাসাইনমেন্টে এটা আছে যে আপনার কি এরকম আপনি এক্সপিরিয়েন্স করেছিলেন কিনা যে আপনার আসলে আহ, মানে ফার্স্টে যেটা আপনি পারসিভ করেছেন, পরে আসলে এটা এটা এক ধরনের রং কনসেপ্ট ছিল, রং একটা ইয়ে ছিল। তো একজন স্টুডেন্ট এভাবে লিখেছে যে তাদের গ্রুপ ওয়ার্ক ছিল, গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল কোনো একটা। তো তার গ্রুপে এটা হয়তো টিচার ইয়ে করে দিয়েছে, গ্রুপটা ফর্ম করে দিয়েছে। তো একজন ওরকম ছিল যে যাকে মনে হচ্ছে সে একেবারেই সিরিয়াস না। হ্যাঁ, এবং তাকে সে আসলে পড়া মানে অতটা পারবে না, তার মনে হচ্ছিল যে সে অতটা সিরিয়াসলি করবে না। কিন্তু লাস্টে দেখা গেল এত সিরিয়াসলি করেছিল। তো ওইটা সে পরে লিখেছে যে এটা এক ধরনের আহ এটা আমরা এরর বলি, এক ধরনের এরর, আমার বুঝতে বা পারসেপশনের এক ধরনের এরর, বায়াসনেস কাজ করেছিল, যে আমার কোন একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দেখে তাকে আমি ডিফাইন করেছিলাম। ঠিক আছে? আসলে মানুষটা হয়তো বা ওইটা না। বা আমরা অনেক সময় কিন্তু ওই যে শেখ সাদের কথা যেটা বললাম যে বেসড অন হিজ আউটফিট দ্য রিসিভার যারা ছিল, যাদের বাসায় গিয়েছিল, তে জাজ শেখ সাদে। ঠিক আছে? যেটা আসলে ওইভাবে জাজ করেছিল, যেটা বলেছিল সেটা আসলে সেই মানুষটাকে আসলে ডিফাইন করা হয় নাই। কিন্তু এবং মানে প্রায় আমরা কিন্তু এই কাজগুলো করি। ঠিক আছে? কোনো একটা মানে ওই ফ্যাক্টর যেটা আছে, টার্গেট মানে যেটাকে আমরা ইন্টারপ্রেট করছি, সেই জিনিসটার উপরে হয়তো বা একটা দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা তাকে আসলে জাজ করছি। এমনও হতে পারে যে আসলে এই জিনিসটা কাজই করছে না। হুম। আচ্ছা, নাম্বার 3 যেটা আছে, বই লেখা আছে কনটেক্সট, কনটেক্সট বা সিচুয়েশন। সিচুয়েশন উপর বেস করে আসলে কিরকম হতে পারে। এই যে এরকম ছিল না যে আম, ধরেন আপনি কোনো একটা অফিসে গিয়েছেন অ্যান্ড ইউ ফাউন্ড দ্যাট ইট লুকড মেসি। হ্যাঁ, তো আপনার ফার্স্টে মনে হয়েছে যে এখানে বোধহয় ভালো কাজ হয় না। হুম। বা যেটাই হোক, মানে আপনার ইমপ্রেশনটা খারাপ হয়েছে, যে মনে হচ্ছে না এখানে তো অত ইয়ে হবে না। হ্যাঁ, এমনও হতে পারে এখানে আসলে ভালোই কাজ হয়। এই যে একটা সিচুয়েশন বা কনটেক্সটটা দেখে আপনার মনে হয়েছে যে এটা আসলে খুব ভালো না, বা সিচুয়েশনটা। আরেকটা এক্সাম্পল দিতে পারি, আপনারা হরর ফিল্ম দেখেছেন? ভয় পেয়েছেন কখনো দেখে? নট অলওয়েজ, কখনো পেয়েছি কখনো পাইনি। আচ্ছা, অনেক হরর, আচ্ছা একটা হরর ফিল্ম যেটা আপনি ভয় ভয় পেয়েছেন, সেটা আপনি দিনের বেলা একটু দেখবেন, আপনার হাসি পাবে। এমন কথা হচ্ছে যে কেন দিনে এরকম লাগে, রাতে আসলে যেটা আপনি ভয় পেয়েছেন আমি সেটা নিয়ে বলছি, এবং রাতে আসলে কেন এরকম লাগে, দিনে কেন এটা লাগে না। এটা পুরোটাই হচ্ছে কনটেক্সট। আপনি সিনেমা দেখতে গেলেন, সিনেমা যে মানে যেখানে সিনেমা দেখতে গেলেন সেটার এনভায়রনমেন্টটা কিরকম, সিনেমাটা আপনার কতটুকু ভালো লাগবে কি ভালো লাগবে না, এই এনভায়রনমেন্টটাও অবশ্যই সিনেমার কনটেক্সট, যারা এখানে আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, অবশ্যই ওটা একটা ফ্যাক্টর। এনভায়রনমেন্টটা একটা ফ্যাক্টর, এনভায়রনমেন্টটা ওই জায়গায় আপনাকে নিয়ে যেতে পারছে কিনা। ঠিক আছে? যে আপনার হরর ফিল্ম আপনি দিনের বেলা বসে দেখেন, যেটা আপনি ভয় পেয়েছিলেন রাতে, সেটা আপনার দিনের বেলার ভয় লাগবে না। কারণ পুরো জিনিসটা আপনার আসলে ভয় সেই এটাই কমে যাবে। এনভায়রনমেন্ট আসলে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে না। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আসলে অনেক দিন, দিনের পর দিন এরকম আছে যে ওখানে আসলে সানলাইট থাকে না, খুবই গ্লোমি হয়ে থাকে, এবং খুব কি বলবো এটাকে, খুবই খুবই ডিপ্রেসিং একটা ওয়েদার থাকে। এই ডিপ্রেসিং ওয়েদার, এটা আপনারা পড়েছেন কিনা, লাইট ইফেক্ট বলে একটা কথা আছে। এই যে অনেক রোদ উঠেছে, যে আজকের দিনটা এত সুন্দর আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই আমাদের মনের উপর একটা এফেক্ট তৈরি করে। ঠিক আছে? আপনার হয়তো বা সকালে উঠে মনে হচ্ছে ভালো লাগছে, যে জায়গায় আসলে দিনের পর দিন সানলাইট নাই, ওরা খুবই মানে ডিপ্রেসিং একটা ওয়েদার, ওদের মধ্যে ডিপ্রেশনের রেট বা এই জিনিসগুলো কিন্তু অনেক বেড়ে যায়। এনভায়রনমেন্ট অবশ্যই এক ধরনের, এবং হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে খুবই বৃষ্টি হচ্ছে, আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেন মন খারাপ হচ্ছে আপনি বুঝতে পারছেন না। হয়তো আগের কোনো একটা জিনিস মনে পড়ছে। হ্যাঁ,
বা একটা খুবই রোদ উঠেছে এবং খুব আপনার মনে হচ্ছে না আজকে একটা কাজ করার দিন। এনভায়রনমেন্ট অবশ্যই একটা একটা ইয়ে তো ক্রিয়েট করতে পারে আসলে। সিচুয়েশন যেটা বলছিলাম যে কোন একটা অফিসে গেলেন আপনার মনে হচ্ছে খুবই পরিপাটি করে গোছানো সবকিছু এত আপনার মনে হচ্ছে না এখানে বেশ কাজ হয়। আসলে ওখানে দেখা যাবে যে ওরা আসলে ওই অর্গানাইজেশন ২ দিন পরে দেখা যাবে যে ওরা সেই অফিস গুটিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ? তো এই যে ব্যাপারটা কনটেক্সট আসলে আমাদের পারসেপশন তৈরি আপনার আপনার ফার্স্টে মনে হচ্ছে যে এটা খুবই ভালো। এমন হতে পারে আসলে ভালো না। কিন্তু কনটেক্সট এনভায়রনমেন্টটাকে আপনাকে ওইভাবে ভাবাচ্ছে। এটা আসলে খুব বেশি ভয়ের সিনেমা না। খুব, খুব ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যে কনটেক্সটটা তখন তৈরি করা হয়েছিল, ওই কনটেক্সটটা, এনভায়রনমেন্টটা, সিচুয়েশনটা আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে। ঠিক আছে? তো আসলে এই জিনিসগুলো আসলে আমাদের পারসেপশনকে তৈরি করে। যে আমি আমার মনে হচ্ছে তাকেই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা খুবই ভয়ের। একটা ধরেন কোন একটা কিছু ওই যে রাতে অনেকে আপনার মুভিতেও দেখবেন কোথাও যাচ্ছে কিছু একটাকে আমরা একটা শেপ দিয়ে এটাকে একটা এটা কোন একটা কিছু আমরা বানিয়ে নিলাম। হ্যাঁ? এই যে ব্যাপারগুলো এটা দিনে হচ্ছে না। কারণ কনটেক্সট এটা আপনাকে তৈরি করছে। আপনার মনের মধ্যে আছে যে আসলে আপনি কিছু একটা দেখবেন এবং আপনি দেখেছেন এবং আপনি এটাকে ইন্টারপ্রেট করছেন যে এটা আসলে ভয়ের কিছু। আসলে ভয়ের কিছু না। দিনের বেলার জিনিসটা ওইটা না। ঠিক আছে? কারোর কোনো এক্সাম্পল মনে আসলে বলতে পারেন? যে জিনিসগুলো আসলে আমাদের পারসেপশন তৈরি করে। ১ নাম্বার হচ্ছে পারসিভার যে মানুষটা আসলে আ ইন্টারপ্রেট করে, যেটা ইন্টারপ্রেট করে টার্গেট এবং যে এনভায়রনমেন্ট এ সে ইন্টারপ্রেট করে, these factors influence to create their perception. ঠিক আছে? যে এই জিনিসগুলো পারসন ইন্ডিভিজুয়ালি এবং যে জিনিসটাকে পারসিভ করা হচ্ছে এবং যে এনভায়রনমেন্টটা পারসিভ করা হচ্ছে কনটেক্সটটা, সিচুয়েশনটা এই পুরো জিনিসটা আপনার পারসেপশনকে তৈরি করতে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে? এখানে কি কারো কোনো প্রবলেম আছে? এটা খুব সুন্দর করে বই লেখা আছে এক্সাম্পল সহ অন্য অনেক এক্সাম্পল আছে। এক্সামে আমি অনেক সময় বলি এক্সাম্পল দিতে, এক্সাম্পল দিয়ে সুন্দর করে লিখতে এই। আচ্ছা এটা আরেকটা কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি ইউজ শর্টকাটস ইন জাজিং আদার্স আমরা আসলে কিভাবে অন্যদেরকে জাজ করি? ঠিক আছে? এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট এবং ইন্টারেস্টিং এই কারণে ইউ ক্যান রিলেট ইয়োরসেলফ উইথ দিস শর্টকাটস অ্যান্ড জাজমেন্ট এলিমেন্টস যেগুলো আছে আপনি নিজেকে ওই জায়গায় ফেলতে পারেন। ঠিক আছে? যেমন এখানে যেটা বলেছে সিলেক্টিভ পারসেপশন আমরা আসলে যে জিনিসগুলো শর্টকাটে আমরা পারসিভ করি বা পারসেপশন আমাদের ক্রিয়েট হয় নাম্বার 1 হচ্ছে সিলেক্টিভ। আচ্ছা ধরে নেন আপনি কোথাও যাচ্ছেন বা আপনি খুব মন দিয়ে কোনো একটা কাজ করছেন অনেক ক্যালস হচ্ছে আপনি আসলে ওগুলো শুনছেনই না কিন্তু কেউ আপনার নাম ধরে যদি ডাকে আপনি সেটা আপনি শুনতে পারবেন। ঠিক আছে? এবং যেটা বলি অনেক সময় এটা আরেকটা ক্লাসে বলেছিলাম কোনো একটা এক্সাম্পলে আপনি বাসা থেকে কোথাও যাচ্ছেন আপনি অনেক মানুষ দেখেছেন আপনি কাউকে আসলে মনে রাখতে পারবেন না। কিন্তু যে জিনিসটা আসলে যে জিনিসটাকে আসলে আপনি কোন একটা দিকে আপনার সাথে ম্যাচ করছে কোনোভাবে। এমন হতে পারে সে আপনার ফ্রেন্ড, তাকে আপনি চেনেন বা তার তখনকার আউটফিট এর জন্য, তার কোন একটা অ্যাটিটিউড এর জন্য। হয়তোবা আপনি তাকে আসলে দেখেছেন, তখন দেখেছেন এবং তাকে নোটিস করেছেন। সেই জিনিসটা আসলে আপনি মনে রাখতে পারবেন। বাকিগুলো আসলে হারিয়ে যায়। এবং আমরা আসলে ওই জিনিসগুলাই দেখি যে জিনিসটা আসলে আমি দেখতে চাই। যেটা আপনি দেখতে চাইবেন না সেটা আসলে আপনি দেখবেন না। ঠিক আছে? কারণ আমাদের এরকম অনেক প্রতিদিন কত ঘটনা ঘটে যেটা আসলে the events or the activities which relate to our experience or our interest আমরা শুধু সেই জিনিসগুলোকে মনে রাখতে পারি। এবং এই জিনিসগুলোকে আসলে আমরা ইন্টারপ্রেট করি। ঠিক আছে? অনেক কিছু ঘটে কিন্তু যেটা আমার সাথে ম্যাচ করে, মানুষ আসলে বা আপনার সাথে যেটা ম্যাচ করছে, সেটাই আসলে আপনি আসলে ওইটাকে আসলে আপনি পিক করছেন বা এটার দিকে আপনি আসলে তাকাচ্ছেন এবং হয়তোবা আপনি ভাবছেন যে এটাকে আপনি ইন্টারপ্রেট করছেন। বাকিগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে? ক্লাসে এরকম অনেক সময় হয় যে স্টুডেন্টটা দেখা যায় যে অনেক বেশি আ দেখা যাচ্ছে যে সে একটু আ অস্থির হয়ে আছে বা সে আসলে চলে যেতে চাচ্ছে, সে বের হয়ে যেতে চাচ্ছে। হয়তোবা টিচারের চোখ তার উপরেই পড়ছে। ঠিক আছে? যে মনে হচ্ছে যে সে হয়তোবা এমনও হতে পারে আসলে সে চলে যাচ্ছে না। এটাও হতে পারে। আচ্ছা নাম্বার 2 যেটা বলছি হ্যালো অ্যান্ড হর্ন ইফেক্ট। আ হ্যালো ইফেক্ট যেটা বলে যে ইন্টারপ্রেট আ পারসন বেসড অন ওয়ান সিঙ্গল ক্যারেক্টারিস্টিক্স।
একটা ক্যারেক্টারিস্টিক্স দেখে একটা মানুষকে আসলে জাজ করা, হ্যালোটা পজিটিভলি, হর্নটা নেগেটিভলি। অর্গানাইজেশন এরকম হয় যে কোন একটা মানুষ হয়তোবা সে খুব, এই যে যেটা বলছিস, সে হয়তোবা খুব ভালো আউটফিট পরে এসেছে, সে খুব সুন্দর করে কথা বলছে, একটা ক্যারেক্টারিস্টিক্স এটা। আপনি কিন্তু তাকে আর কোনো দিকেই চেনেন না। এমন হতে পারে যে সে সে খুব ভালো গান গায়, বা সে খুব ভালো কোনো একটা কাজে, আপনি একটা একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দেখে ইউ ইউ ক্যান ইউ জাজ আ পার্সন বেসড অন আ সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স। এবং আপনার মনে হচ্ছে না সে খুব ভালো মানুষ, আমরা অনেক সময় বলি সে খুব ভালো মানুষ, অথচ আমি আসলে তাকে চিনি না। এমনও হতে পারে আমার পুরো পারসেপশনটা তাকে নিয়ে তৈরি হয়েছে একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দেখে, যেটা আসলে মানে এই শর্টকাটটা এটা হতেও পারে, নাও হতে পারে। হর্ন এফেক্ট এরকম যে কোন হয়তোবা এরকম হয়েছে যে অফিসে আপনি কয়েকদিন হয়তোবা লেট করে গিয়েছেন এবং আপনার বস ধরেই নিয়েছে যে আপনি আসলে খুবই খারাপ একজন আহ, আহ, ইয়ে হবেন, আপনি ভালো পারফর্মার হবেন না। কিন্তু এমনও হতে পারে যে তখন হয়তোবা আপনার কোনো একটা প্রবলেম ছিল, ঠিক আছে, যে কোন একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দেখে একদম পুরো বিষয়টাকে আসলে জাজ করে ফেলা। অনেক সময় দেখা যায় যে এটা আসলে ঠিক হয় না অনেক সময়, কারণ সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স এর উপরে কাউকে আসলে জাজ করা যায় না, এবং কিন্তু আমরা এই কাজটা করি। কোন একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখে আসলে দেখা যাচ্ছে যে আমাদের ইমপ্রেশনটা তৈরি হয়ে যায়, বা এটা তো খুব ভালো, ঠিক আছে, বা মনে হচ্ছে যে না এটা তো খুব ভালো না, ঠিক আছে। অথচ আমরা পুরো ব্যাপারটা, পুরো জিনিসটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা ইভালুয়েটই করি নাই, বা আমরা ওটাকে দেখিই নাই, কোন একজন মানুষকে ওভাবে আমরা ইভালুয়েটও করি নাই। জাস্ট কোন একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স তাকে আমরা বলে দিচ্ছি যে সে হয়তোবা ভালো বা সে হয়তোবা ভালো না, ঠিক আছে। হ্যালো ইফেক্টস ইন্ডিকেটস পজিটিভ আউটকামস, যেগুলো আসলে এমন হতে পারে বেসড অন আ গুড সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স, ইউ ক্যান ডিফাইন আ পার্সন অ্যাজ আ ভেরি গুড পার্সন। হর্ন ইফেক্ট যেটা বলে সেটা হচ্ছে গিয়ে একটু নেগেটিভ দিকে, যে তার কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স দেখে আপনার মনে হয়েছে যে সে তো ভালো না, ঠিক আছে। এবং আমাদের এই শর্টকাট গুলো অল টাইম আমরা আসলে নিজেরা করতে থাকি, এটা আহ, আমরা জানি, জানার পরেও করতে থাকি। কন্ট্রাস্ট এফেক্ট এটা আমাদের সবার মধ্যে মানে এটা আমরা সবসময় বলা হয় যে এটা আসলে না করতে, কিন্তু এই কাজটা আসলে হয়ে যায়। কন্ট্রাস্ট এফেক্ট বলতে যেটা বোঝায় যে when you evaluate a single person we can compare it with the immediate যে ছিল। এমন হতে পারে যে যাকে আপনি রিসেন্টলি এনকাউন্টার করেছেন তার সাথে আসলে অল টাইম আমরা একটা কম্পেয়ার করতে থাকি। ধরেন আপনি একজন বস, আপনার সাবঅর্ডিনেট যে আছে সে জব থেকে চলে গেল, আরেকজন আসলো, আপনি আসলে তাকে বলবেন না আগের জনই তো ভালো ছিল, আগে সে এই কাজগুলো করতে পারতো, এখন সে এগুলোতে এত এফিসিয়েন্ট না, ঠিক আছে। টিচারদের বেলায় যেটা হয় সেই এটা আমি একটু বলি, কন্ট্রাস্ট এফেক্ট অবশ্যই থাকে। সেটা হচ্ছে আমরা যখন খাতা দেখি, অনেকগুলো খাতা হয়তো বা পর পর আসে, মানে এটা তো ধরেন রেগুলারে তো এরকম হয় প্রায় 200-250 খাতা একসাথে, মানে বসলে তো অনেক খাতা একসাথে দেখা হয়। যখন আপনার খাতাটা দেখছি তখন অবশ্যই একটা কম্পেয়ার চলে আসে, আচ্ছা আগের যেজন সে তো এর থেকে একটু খারাপ লিখেছিল, তাহলে তাকে যদি এত দিই তাহলে তাকে এত দিতে হবে। এই যে একটা কম্পেয়ার আগে এবং পরে বা অন্যদের সাথে, এই কম্পেয়ারের একটা ইয়ে থাকে। এমনও হতে পারে অর্গানাইজেশন, আপনারা একটা জিনিস দেখবেন যে অনেক সময় সাম পিপল অর অ্যান ইন্ডিভিজুয়াল হু ক্যান বি আ ভেরি গুড পারফর্মার, এমন হতে পারে সে হয়তো ওভার পারফর্মার, সে খুবই ভালো, সে একটা স্ট্যান্ডার্ড আসলে অর্গানাইজেশন একটা সেট হয়ে যায় যে এটা তাহলে সবাই করতে পারবে। কিন্তু এমন হতে পারে সে আসলে এক্সট্রা অর্ডিনারি, বা সে আসলে ওই দিকে আসলে আসলে সে ভালো। এখন কথা হচ্ছে বাকিরা কিন্তু তার মানে খারাপ সেটা না, কিন্তু যেটা হয় যে বাকিরা যখন এভারেজ একটা পারফরমেন্স করে, অর্গানাইজেশন অল টাইম সে স্ট্যান্ডার্ডটার সাথে তার কম্পেয়ার চলতে থাকে। স্ট্যান্ডার্ডের সাথে যখন কম্পেয়ার হয় তখন অন্য এমপ্লয়ি যারা আছে তারা খুবই এভারেজ, বা দেখা যাচ্ছে যে না তারা দে আর নট ডুইং ভেরি ওয়েল, কিন্তু আসলে দে আর ডুইং রিয়েলি ওয়েল, বাট ওয়েন ইউ কম্পেয়ার ইট উইথ এক্সট্রা অর্ডিনারি লেভেল, এমন হতে পারে যেটা আসলে ইট মে নট প্রোভাইড আ ভেরি গুড জাজমেন্ট। কারণ সে হয়তো বা ওভার কোন একটা পারফর্ম করছে, অন্যরা তাই বলে খুব খারাপ সেটা না, কিন্তু কম্পেয়ারটা হয়ে যাচ্ছে যখন তার সাথে, অন্যদের পারফরমেন্সটা আসলে ওখানে মাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হয় আমাদের অনেক সময় যে আমরা অল টাইম আসলে কম্পেয়ার করতে থাকি। আগে যে থাকি ইমিডিয়েট, এখানে যেটা বলছি ইভালুয়েশন অফ আ পার্সন ক্যারেক্টারিস্টিক দ্যাট আর এফেক্টেড বাই কম্পারিজনস উইথ আদার পিপল রিসেন্টলি এনকাউন্টার্ড।
ঠিক আছে? বা আপনি ধরেন এখন এই কোর্সে আছেন, পরের কোর্সে না আগের কোর্সের ওই গ্রুপটা হলে অ্যাসাইনমেন্ট ভালো হতো। যদিও আমারটা ইন্ডিভিজুয়াল বা এটা ওটা হলে ভালো হতো। আমাদের মধ্যে এই কম্পেয়ার গুলো চলে। ঠিক আছে? বা কোনো একজন মানুষকে আমরা অর্গানাইজেশনে যেটা হয়, আপনি যখন জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে দেখা যাচ্ছে যে ১ জন ২ জন হাই পারফর্মার যদি থাকে, অবশ্যই বাকিদের উপর একটা ইফেক্ট পড়ে যায়। ঠিক আছে? জাজিং আদার্স যেটা বললাম যে আমরা আসলে শর্টকাটে ওই যে সে একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলে, তার সাথে যখন কম্পেয়ার হতে থাকে অন্যদের, তখন আসলে দেখা যায় যে অন্যদেরকে অনেক সময় এরকমও হয়, অনেক সময় হয় না, আন্ডার এস্টিমেট তাকে করা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এখানে কার প্রবলেম আছে? এমন হতে পারে যে দ্য ওয়ে উই ডু দিস শর্টকাট, এটা যে সবসময় ঠিক সেটা না, কিন্তু হ্যালো ইফেক্টস বলছি, কন্ট্রাস্ট ইফেক্টস বলছি, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ এটা করে এটা হয়েছে, বাট এমনও হতে পারে দ্য ওয়ে ইউ ইন্টারপ্রেট ইট মে এফেক্টেড বাই হ্যালো ইফেক্টস। ঠিক আছে? মানে তুমি করেছো এটা ভালো হয়েছে, কিন্তু এটা কি এরকম হতে পারে যে বা ধরেন আপনি কাউকে বলছেন আমার আমার কাছে সে খুবই ভালো বা সে খুব খারাপ, তা আমি এভাবে বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা কি হতে পারে যে এটার মধ্যে হ্যালো ইফেক্টস আছে? তার মানে বেসড অন আ সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স ইউ জাজ দোজ পিপল অর ইউ জাজ অ্যান ইন্ডিভিজুয়াল, এটাও তো হতে পারে। ঠিক আছে? এবং এটা হয়ে যায়, আমাদের অনেক সময় হয়ে যায় যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দেখে আমাদের মনে হচ্ছে যে এটা আসলে খুবই ভালো বা এই জিনিসটা খুবই খারাপ। কন্ট্রাস্টে যেটা হয়, অল দ্য টাইম উই কম্পেয়ার উইথ দ্য রিসেন্টলি এনকাউন্টার্ড পিপল অর সাম আদার পিপল, যার সাথে আসলে আমরা কম্পেয়ার করে আরেকজনের পারফরমেন্সটাকে ঠিক করছি বা তাকে আমি ইভালুয়েট করছি। অথচ ইন্ডিভিজুয়াল মানুষটাকে যদি আমি দেখতাম, আসলে সে আসলে মানে পারফরমেন্স যে তার খারাপ হচ্ছে সেটা না, কিন্তু কোনোভাবে আসলে সে হি ইজ এফেক্টেড। ঠিক আছে? সে হয়তোবা তাকে আন্ডার এস্টিমেট করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং এটা হচ্ছে স্টেরিওটাইপিং। আমাদের মধ্যে এটা আহ, অনেকের মধ্যে আছে যে আচ্ছা আমি এক্সাম্পল গুলো দেখাই। People from X country are better than people from Y country. People from X country are lazy. X people are untrustworthy. People of X race are kind. আচ্ছা আমরা কিভাবে বলি যে অমুক জেলার মানুষ খুবই খারাপ, তমুক জেলার মানুষ খুবই ভালো, ওইখানে যে থাকে তারা খুবই এরকম, উইমেন যারা আছে তারা সব ম্যাথে খারাপ। ঠিক আছে? অমুক রিলিজিয়ান যারা আছে তারা আসলে ভালো না। এই যে একটা ধ্যান ধারণা আমাদের, ঠিক আছে? বা আপনার কারোর সাথে দেখা হয়েছে, সে এক্স জেলা থেকে এসেছে, আপনার ফার্স্টে মনে হয়েছে সে আসলে ভালো মানুষ না, কারণ ওই এক্স জেলার মানুষরা ভালো হয় না। ঠিক আছে? আপনারা কি শুনেছেন এরকম? হ্যালো, শোনা যাচ্ছে কি নাকি? ইয়েস ম্যাম। জি ম্যাম, এরকম এরকম হয়। কি শুনেছেন? এবং আমাদের মধ্যে এটা না অনেকে খুব, মানে আমার খুব খারাপ লাগে। আমাদের খুবই ছোট একটা দেশ, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসগুলো আছে। মানে নোয়াখালী প্রচুর মানুষের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু কেন ওভাবে বলে নোয়াখালী, মানে এটা এক ধরনের এটাকে বলা হয় স্টেরিওটাইপ, ওয়েন ইউ জাজ আ পিপল বেসড অন ওয়ের হি বিলংস। ঠিক আছে? সে কোথায় আছে, কোন গ্রুপে আছে, এটা দেখে একটা মানুষকে আপনি জাজ করে ফেললেন। এটা আসলে ঠিক না। যে ধরেন ওই যে ধরে নিয়েছে যে ওই যে এক্স পিপল আর ডেঞ্জারাস। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তবে এই ম্যাম একটা কথা, হ্যাঁ, ওই যে নোয়াখালীর মানুষজন আসলে খুব ইন্টেলিজেন্ট, এই কথাটা সত্য কিন্তু। এই যে আমার মানে একটা ধারণ, নোয়াখালী, হ্যাঁ, বরিশাল, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে কথা, প্রতিটা ডিস্ট্রিক্টে মানে সবাই এটা এটা অনেক সময় হয় কি যে ধরেন আমি যে ডিস্ট্রিক্টের, আমার মনে হচ্ছে আমি বেস্ট, হ্যাঁ, তারপর সে, অথচ এই জিনিসটা কিন্তু একটা ভুল ইয়ে। এটা এগুলো এক ধরনের স্টেরিওটাইপ, এটাকে বলা হয় স্টেরিওটাইপ ভাবনা। ঠিক আছে? বা এই যে স্টেরিওটাইপিং, হি ইজ স্টেরিওটাইপিং। হ্যাঁ, বা ওই এরিয়ার মানুষ ওরা তো খুবই অলস। হ্যাঁ, কিন্তু এমনও হতে পারে যে কোনো একটা জিনিস আসলে, মানে আমি পুরো জিনিসটা কি করছি না, আমার তার সাথে দেখা হচ্ছে, আমার ফার্স্টে মনে হচ্ছে ও ওইখান থেকে এসেছে, সে আসলে খারাপ, সে ইন্ডিয়ার, সে খারাপ। আমাদের অনেক, আপনার ফেসবুক খুলে দেখবেন, অথচ ব্যাপারটা সেটা না, এগুলোর মধ্যে অনেক পলিটিক্যাল বিষয় থাকে। এটা ইন্ডিভিজুয়াল মানুষের সাথে হয়তো বা তার কোনো রিলেশনই নাই, আপনি ফার্স্টেই শুনেছেন সে সেই দেশের এবং তাকে মনে হচ্ছে, বা কোনো একটা দেশে, সে রাশিয়ারই বা অন্য কোনো দেশে, আপনার মনে হচ্ছে যে সে ভালো মানুষ না। তবে ঠিক ম্যাডাম আছে? একটা কথা, আপনার হ্যাঁ, পিপলের উপর তো ভৌগোলিক অবস্থানের একটা ইম্প্যাক্ট থাকেই।
সো সম্ভবত ওইটার কারণেও হয়তো এই ধারণাটা তৈরি হয়ে থাকতে পারে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা যদি তৈরি হয়ে থাকে, এই এই জিনিসটা ইয়ে হচ্ছে গিয়ে রিসার্চের বিষয় আসলেও কি। এখন আপনি যদি বলেন, আমি জানি না রংপুরের ওই দিকের কেউ আছে কিনা, রংপুর, নীলফামারী, হ্যাঁ, ওই এরিয়ার মানুষরা খুবই লেজি। এখন কথা হচ্ছে, এটা একটা স্টেরিওটাইপ আমি যদি বলি যে, এখন কথা হচ্ছে আসলে কি ব্যাপারটা হচ্ছে, আজকে থেকে ধরেন 20 ইয়ার্স ব্যাক ইফ ইউ থিঙ্ক, ওইসব এরিয়াতে কিন্তু ইন্ডাস্ট্রি ওইভাবে ডেভেলপ এখন আমি এখনো কথা বলছি না, 20-25 ইয়ার্স আগের কথা বলি, ইন্ডাস্ট্রি ওইভাবে ডেভেলপ করে নাই। ওইখানের জমি যেগুলো ছিল সেগুলো আসলে একই টাইমে একই ধরনের এগ্রিকালচারটা খুব সিজনাল ছিল, মানে একটা সিজনে তারা ওইভাবে কাজ ছিল না, ইন্ডাস্ট্রি নাই, হ্যাঁ, এবং মঙ্গা ছিল ওই জায়গাটাতে, মানে খাবারের একটা ক্রাইসিস একটা সময় তৈরি হতো, হ্যাঁ, যে কারণ ওদের এগ্রিকালচার একটা সিজন বেসড করে হতো। এখন ওরা আসলে কাজ পায় না, এখন ওরা ওইভাবে, অনেকের সবার তো সম্ভব হয় না যে আসলে বাসা ছেড়ে দূরে কোথাও গিয়ে ওইভাবে ইনকামের একটা ইয়ে করা, অনেকে ওখানেই থাকে। এখন আপনি যদি তাদেরকে বলেন যে ওই এরিয়ার মানুষ লেজি, এটা অবশ্যই একটা স্টেরিওটাইপ, এটার পিছনে অনেক কারণ আছে। আর এটা লেজি না, তারা কাজ পাচ্ছে না। এখন কথা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি ম্যাম ওরা স্লো, লেজিটাকে অ্যাপ্টিটিউড কেনা যায় না, বাট স্লো ম্যাম, এটা অ্যাকচুয়ালি তো। আচ্ছা, তাহলে এটা বলতে হবে যে স্লো এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, তাদেরকে ওইভাবে হয়তোবা তাদেরকে ডেভেলপ করা হয় নাই, বা ডেভেলপ তারা হয় নাই, তাদেরকে এফিশিয়েন্ট করা হয় নাই, তাদের ওখানে যে যে ধরনের সাপোর্ট হলে একটা মানুষ এফিশিয়েন্ট হয় সেই জিনিসগুলো তারা পায় নাই। এখন তো অনেক কথা তাহলে চলে আসে। ম্যাম সম্ভবত ধারণাটা তৈরি হয় কিন্তু এইভাবে করে, যেমন হ্যাঁ। আমরা যদি বলি যে ইসরায়েলের যারা মানে জিউ যারা, তারা কিন্তু অনেক ট্যালেন্টেড, তারা খুবই ট্যালেন্টেড। আপনি যদি দেখেন যে পৃথিবীতে এটা তো যত বড় অবশ্যই। বড় ইনোভেশন তাদেরই। সবগুলো কিন্তু ইহুদিদের হাত ধরে হয়। তা এখন হুম। আহ, ওরা যে ট্যালেন্টেড এটাও তো একটা ধারণা। তো এখন এদের মধ্যে যে একদম সবাই ট্যালেন্ট তা কিন্তু না, কিন্তু মোস্টলি ট্যালেন্টেড। তো এই বিষয়টা এরকম আর কি। আচ্ছা, যেমন তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে, আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে তারা সাধারণত ট্যালেন্টেড হয়, বা বুয়েটে যারা পড়ে তারা সাধারণত ট্যালেন্টেড হয়। তো ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে এটাকে স্টেরিওটাইপ বলা যাবে It's কিনা আর কি, actually এটা তো finally on the news. আচ্ছা, জিনিসটা হচ্ছে ধরেন, এখন আমি বলি এটা ঠিক আছে, একটা ইয়ে ধরে নিচ্ছেন। এখন কথা হচ্ছে when you encounter or when you meet up an individual যে পড়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, তাকে দেখে আপনার মনে হয়েছে সে খুব ট্যালেন্ট, এটা এক ধরনের স্টেরিওটাইপ। এবং এটা এখন কথা হচ্ছে এটা আসলে প্রুফ করার বিষয় যে আসলে সে ট্যালেন্ট কিনা। বা ধরে নেন, এখন যেটা আপনি একটু আগে বলছিলেন যে ওই জায়গার মানুষ অনেকে স্লো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্লো। এখন আপনার দেখা যাচ্ছে ওই পার্টিকুলার কোন একটা ডিস্ট্রিক্টের মানুষের সাথে দেখা হয়েছে, এখন ইন্ডিভিজুয়াল জাজ করেন, কোন একটা ইন্ডিভিজুয়াল মানুষের সাথে আপনার দেখা হয়েছে, আপনি তাকে জাজ করছেন ওই এরিয়াটা দেখে, তার রিলিজিয়ন দেখে, তার কালচার দেখে, তার জিওগ্রাফিক্যাল লোকেশন দেখে। এগুলো এক ধরনের স্টেরিওটাইপ। কোন একটা when you judge an individual based on where the person belongs to, এটা অবশ্যই স্টেরিওটাইপ। কারণ ওই পার্সনটা যে ওই ওই এমনও হতে পারে যে ওই জায়গার, হ্যাঁ অনেকে ওই রকম, অমুক এক্স পিপল আর ডেঞ্জারাস, এক্স গ্রুপ অফ পিপল আর গ্রেডি, কিন্তু ওই গ্রুপের প্রত্যেকটা মানুষ গ্রেডি আপনি তো সেটা বলতে পারেন না। এখন ওই গ্রুপের কারোর সাথে আপনার দেখা হয়েছে এবং আপনার সেই জাজমেন্টটা তৈরি হয়েছে, আপনি ধরেই নিয়েছেন ওই স্টেরিওটাইপ যে সে খুবই লেজি, সে ওই যে ম্যান যারা আছে তারা ভালো কুক হতে পারে না, ঠিক আছে। তার মানে কোন একজন ইন্ডিভিজুয়াল তার সাথে আপনার দেখা হয়েছে, আপনার ফার্স্টে মনে হয়েছে যে সে তো আসলে রান্না করতে পারে না, কারণ ম্যান যারা আছে তারা রান্না করতে পারে না। এটা এক ধরনের স্টেরিওটাইপ, কিন্তু সে ভালো রান্না করতে পারে। এখন ইন্ডিভিজুয়ালকে আপনি জাজ করছেন সে কোন গ্রুপে বিলং করছে, জেন্ডার বেসড এটা হয়ে গেল। উইমেনরা ম্যাথে ভালো না, হয়তো বা আসলেও ভালো না অনেকে, কিন্তু কোনো একজনের সাথে দেখা হয়েছে আপনার মনে হচ্ছে সে ভালো না, এটা অবশ্যই এক ধরনের স্টেরিওটাইপ। আপনি বুঝতে পেরেছেন? আর ওইটা যদি বলেন যে হ্যাঁ আসলে, ওগুলো তখন রিসার্চের বিষয় দাঁড়ায় যে আসলেও কি, ঠিক আছে, যে এক্স পিপল ফ্রম এক্স কান্ট্রি আর লেজি, আসলেও কি, তখন এটা রিসার্চের বিষয় দাঁড়ায়। ফ্যাক্টর গুলো কি, ওগুলো হয়তো বা অন্য টপিকে চলে যাবে, ঠিক আছে। কিন্তু when you judge a people based on his society or culture or religion,
আপনি মানুষটাকে চেনেন না, কিন্তু তাকে আপনি ইয়ে করছেন, সে কোন গ্রুপে আছে সেটা দেখে আপনি তাকে জাজ করছেন। এটা এক ধরনের স্টেরিওটাইপ। ঠিক আছে, মানে একটা গ্রুপের সবাই কিন্তু একই রকম হয় না। একটা গ্রুপের ওই যে যেটা বলছিলেন ঢাকা ইউনিভার্সিটির সব স্টুডেন্ট ব্রিলিয়েন্ট, হ্যাঁ সব স্টুডেন্ট ব্রিলিয়েন্ট, কিন্তু তার মানে একদম দেখলে সে সুপার ব্রিলিয়েন্ট হবে এটা নাও হতে পারে। আপনার দেখা মাত্র মনে হয়েছে, বা ধরে নেন এরকম অনেক আছে, এরকম অনেক এক্সাম্পল আছে ন্যাশনাল ইউনিভার্সিটি। যে জবের বেলায়, এখন এটা একটা ভালো এক্সাম্পল, জবের বেলায় এরকম হয় যে ধরেন সে কোথাও গিয়েছে, আহ, যারা বোর্ডে আছে তাদের ফার্স্টে মনে হচ্ছে সে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছে, তাহলে তো সে আসলে ভালো না। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকে বাইরের অনেক ইউনিভার্সিটিতে তারা টিচারও হয়েছে, ভালো ইউনিভার্সিটি থেকে তারা পরে তাদের হায়ার স্টাডিজও করেছে। হ্যাঁ, তো এগুলো তো হয়েছে। তো এটা একটা স্টেরিওটাইপ যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তার মানে সে ভালো না। ইন্টারভিউ বোর্ডের ফার্স্টে তার ইমপ্রেশনটা তৈরি হয়েছে, ও ওই যে কোন একটা সার্টেন গ্রুপে সে বিলং করে, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওইটা দিয়ে আসলে ফার্স্ট ইমপ্রেশনটা তাকে জাজ করে যে সে আসলে ভালো না। হয়তোবা পরে সে প্রুভ করেছে সে ভালো, কিন্তু ফার্স্ট ইয়েটাই তৈরি হয়ে গিয়েছে যে সে আসলে পারবে না বা পারে না। এটা এক ধরনের তো রং কনসেপ্ট, বা এটা এক ধরনের এরর তৈরি হয় আমাদের মধ্যে আমরা যখন স্টেরিওটাইপ হই, বা স্টেরিওটাইপিং আমাদের যে ভাবনাগুলো সেগুলো আসলে আমাদেরকে ভুল দিকে আসলে অনেক সময় লিড করে। এবং কম বেশি সবাই আমরা কোনো না কোনো দিকে, এবং যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট যেটা আছে এটা খুবই ভালো হয়। এটা অ্যাসাইনমেন্টে বলেছিলাম রিফ্লেক্সিভ, যেহেতু আপনাদের এরকম হয়েছে কিনা এবং এটা আসলে আপনি কিভাবে কাটিয়েছেন নিজের দিক থেকে লিখবেন। এবং সবচেয়ে অর্গানাইজেশনাল বিহেভিয়ার কোর্সটা এরকম যে আপনি যদি নিজেকে জানতে পারেন, নিজেকে বুঝতে পারেন, তাহলে আসলে আপনি অন্যদেরকে বুঝতে পারবেন। কে কিভাবে আসলে ইন্টারপ্রেট করে, আপনি যদি নিজের দিক থেকে জিনিসটাকে দেখতে পারেন, তাহলে আসলে আপনি অন্যদের পারসেপশন, অন্যরা কিভাবে পারসিভ করে বা অন্যদের অনেক কিছু আপনি ধরতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে স্টেরিওটাইপ। আচ্ছা, যে যেটা বলছিল যে হ্যাঁ এটা হতেই পারে যে ওই পিপল ফ্রম এক্স কান্ট্রি আর লেজি, পিপল ফ্রম এক্স কান্ট্রি আর ব্যাড কুকস, এক্স টাইপস অফ পিপল আর উইয়ার্ড। ঠিক আছে, এখন কথা হচ্ছে হতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমি এটার উপর বেস করে তাকে আমি জাজ করতে পারি না। ঠিক আছে, শুধুমাত্র সে ওই গ্রুপে আছে বলে। ঠিক আছে, কমন টাইপ যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে কালচারাল স্টেরিওটাইপ। সে ওই কালচারে, তাহলে তো সে খুবই খারাপ, সে ওই সোসাইটিতে, তার মানে সে ভালো না। ঠিক আছে, বা জেন্ডার হতে পারে, রিলিজিয়ান দেখে হতে পারে যে সে ওই রিলিজিয়ানে, তার মানে আহ, সে ক্রাইম করে। হ্যাঁ, তো ওইভাবে আসলে ভাবাটা ঠিক না। কোন একজন ইন্ডিভিজুয়াল মানুষকে অবশ্যই জাজ করা ঠিক না, সে কোন গ্রুপে আছে সেটা দেখে যদি করা হয়, এটা এক ধরনের স্টেরিওটাইপ। তবে ম্যাম বাস্তবতা হচ্ছে জাজ করা হয় আর কি, প্র্যাকটিক্যাল আমরা সিচুয়েশন যদি দেখি, যে আমরা যেটা দেখি সব জায়গাতে এটা জাজ করা হয়। কেউ যদি স্পেসিফিক কোন ধরনের বেশভূষার মধ্যে থাকে, তখন তাকে একটা স্পেসিফিক ক্লাসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, বা কোন স্পেসিফিক জায়গা থেকে আসলে, যেমন আমি যদি বলি যে বলা হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে যে ভালো না, এই ধরনের একটা স্টেরিওটাইপ আপনি ইন্ডাস্ট্রিতে দেখবেন। তারপরে যদি বলি যে মেয়েরা আসলে এই ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে পারবে না, এই ধরনের আপনি প্র্যাকটিসটা দেখবেন। তো আমরা দেখি আর কি যে এটার প্র্যাকটিক্যাল সব জায়গাতেই হচ্ছে এটা অ্যাপ্লিকেশন থাকে। আপনি 100% ঠিক কথা বলেছেন, এবং আমাদের এটাই হয়। এবং সত্যি কথা বলতে কি, আমরা কেউই 100% এই জিনিসগুলো থেকে বেরোতে পারি না। ঠিক আছে, আমি এই জন্যই বললাম এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং এই কারণে। এবং এই যে এই জিনিসগুলো আসলে আপনি যেটা বলছেন ওই যে প্রাইভেট, হ্যাঁ এটা কিন্তু হয়। এই যে বোর্ডের ফার্স্ট ডে এবং পাবলিক মানেই ভালো, এটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন অনেক ভালো করছে, অনেক। কিন্তু ওই জিনিসটা কেন আসলে এখন ওই যে স্টেরিওটাইপটা রয়ে গেছে। ঠিক আছে, যে যারা বোর্ডে আছে দে আর স্টেরিওটাইপিং, যে ম্যাম ওইভাবে একটা বিষয় যে স্টেরিওটাইপ থাকে, আরেকটা বিষয় যেটা মনে হয় আনফরচুনেটলি, আমি মনে হয় অনেক কথা বলে ফেলতেছি এই না বিষয়টা না নিয়ে, না অবশ্যই। যে আরেকটা বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে ইজম। ইজম বলতে আহ, আমি তো বেশ অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি, আমি দেখতেছি যে জিনিসটা, যে যেমন ধরা যাক যে ঢাকা ইউনিভার্সিটি যারা থাকে তারা হচ্ছে বলছে না ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের নিব, বা ঢাকা ইউনিভার্সিটির যারা হচ্ছে পড়াশোনা করে তাদেরকেই নিব। অন্য কোন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ভালো করলেও তাকে হচ্ছে সিলেক্ট করতেছে না, ইনিশিয়ালি সিলেক্ট করতেছে ঢাকা ইউনিভার্সিটিকে আছে। আবার যদি বলি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আছে, তাহলে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিরই আমার হচ্ছে স্টুডেন্ট নিতে হবে। মানে এই জিনিসটা এখনো মানুষজন এটা এটা এক থেকে ধরনের বের আসতে bias পারতেছে আছে। না।
না না এটা হুম, বেরো, আপনি জাস্ট ভাবেন যে আমাদের কত ছোট একটা দেশ, এরিয়া ওয়াইজ এই জিনিসটা হয়, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজও হয়, অথচ আমাদের কত ছোট একটা দেশ। তো এবং এইভাবে করে কিন্তু আলটিমেট কিন্তু অর্গানাইজেশনে অনেক দিকে সাফার করে যে অনেক ভালো ক্যান্ডিডেট কি বাদ পড়ে যান, এটা এক ধরনের। আর এটা যেটা অ্যাকচুয়ালি একদম ট্রু, অনেক ভালো ভালো ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়ে যাচ্ছে। পড়ে যায়, জি। এবং এটা তো এক ধরনের সত্যি কথা বলতে এটা যদি বোর্ডের কেউ করে থাকে তাহলে তো, এমন যদি হয় যে ধরেন আপনি বোর্ডে আছেন এবং 5 জন ক্যান্ডিডেট আছেন, ইউ হ্যাভ টু চুজ 3, 5 জন থেকে আপনি 3 জন চুজ করবেন, এবং আপনি এটা তো এক ধরনের নেপোটিজমের মধ্যেও পড়ে যে আপনি আপনার গ্রুপ থেকে আপনি নিচ্ছেন বা আপনার রাইট। পছন্দের কাউকে নিচ্ছেন, যে আপনার ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, রিলেটিভস। এটা তো এক ধরনের করাপশন। করাপশন মানে হচ্ছে গিয়ে মিস ইউজ অফ পাওয়ার। রাইট, রাইট ম্যাম। ঠিক আছে, ওইটা 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 আসলে একটু অন্যদিকে পড়ে। এটা তো মানুষ কনসিয়াস মাইন্ডে কাজটা করে, যে ধরেন আমার জি একজন ম্যাম। ক্যান্ডিডেট, কিন্তু ওরকম হতে পারে যে ইউ ক্যান ইউজ ইউর রেফারেন্স, যে আমি 5 জনকে দেখছি, 5 জনের কাউকে আমি চিনি না, কাউকে যদি অন্য কেউ বলে দেয় যে না সে ভালো, এমন কেউ, তাহলে আসলে তাকে জাজ করতে আমার একটু ইজি হয়, ওটা ভালো। কিন্তু যেটা হয় ওইটা, তাহলে তো ওটা এক ধরনের করাপশনের মধ্যে পড়ে। ম্যাম এখানে কিন্তু স্টিরিওটাইপ তৈরি হয়ে যায় কি, যেমন আমি যদি ধরে নেই যে আমার হাতে এখন দুজন ক্যান্ডিডেট, দে আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, একজন ক্যান্ডিডেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, আর দুজন প্রাইভেট থেকে আছেন। এখন আমি এই 5 জনের কারো সম্পর্কে জানি না, বাট আমার এখন একজনকে চুজ করতে হবে। ন্যাচারালি আমি দেখা যাবে ওই ঢাকা ইউনিভার্সিটির 2 জনের থেকে একজন চুজ করব। মানে আচ্ছা এই এই যদি এই এরকম হয়, এরকম। আচ্ছা যদি এরকম হয় যে আচ্ছা আমি কাউকে চিনি না কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আছে, আমি ধরেই নিলাম ঢাকা ইউনিভার্সিটি যে আছে সে হচ্ছে গিয়ে তাদের মধ্যে বেস্ট, এটা এক ধরনের স্টেরিওটাইপ। আমি একজন ইন্ডিভিজুয়ালকে জাজ করছি, সে ওই গ্রুপে, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা ভালো, কিন্তু আমি ওই ইন্ডিভিজুয়াল পার্সনটাকে জাজ করছি বেসড অন সে আসলে কোন গ্রুপে আছে, সে কোন গ্রুপে বিলং করে, শুধু এইটা দেখে একটা মানুষকে আমি জাজ করছি। এটা এক ধরনের স্টেরিওটাইপ, ঠিক আছে, যেটা আসলে ওই যে অনেক সময় এগুলো মানে ম্যাক্সিমাম সময়ে যেটা হয়, এবং অনেক সময় স্টেরিওটাইপিং খুবই হার্মফুল। এটা সোসাইটিতে এক ধরনের ডিভাইডেশন তৈরি করে এবং এক ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করে, এবং মানুষের মনের মধ্যে এক ধরনের মানে যারা স্টেরিওটাইপ এরকম হচ্ছে, আচ্ছা সে ওই ডিস্ট্রিক্টে না, সে তো ভালো না, তার সাথে আসলে মেশা যাবে না, তার সাথে অত ফ্রেন্ডশিপ আমার হবে না। এই জিনিসগুলো মানুষের মধ্যে, মনের মধ্যে এক ধরনের নেগেটিভ ইয়ে তৈরি করে, যেটা আসলে কোনো বেস নাই। একজন মানুষকে আমি অবশ্যই সে কোথায় আছে ওটা দেখে আমি তাকে জাজ করতে পারি না, ঠিক আছে, কিন্তু অল টাইম দেখবেন যে আপনি যেটা বলছিলেন যে তার আউটফিট দেখে, তাকে তার ইয়েটা দেখে আমার ফার্স্টে মনে হচ্ছে না সে পারবে না, সে হচ্ছে না, বা সে এত সুন্দর করে কথা বলছে, সে তো খুবই মানে সুন্দর করে কথা বলছে, জাস্ট সুন্দর করে কথা বলছে, এটা দেখে আমার মনে হচ্ছে সে একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে হ্যাঁ, এবং এটা 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 এক ধরনের হ্যালো ইফেক্ট বেসড অন আ সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স when you judge a people, ঠিক আছে, when you judge an individual, হ্যালো ইফেক্ট, মনে হচ্ছে ভালো। স্টেরিওটাইপ হচ্ছে সে যে গ্রুপে বিলং করে ওইটা নিয়ে আমার পারসেপশন কি, ওইটার উপর বেস করে আমি একটা মানুষকে বিচার করে ফেললাম, যেটা ভুল ডিসিশন দেয়, ঠিক আছে। আপনারা অবশ্যই নিজেদের, কারণ আমি কিন্তু যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছি আপনারা একটু খেয়াল করবেন যে আপনার কি এরকম কখনো হয়েছে, এবং আপনি ভুল ডিসিশন, নিজেকে যদি আপনি জাজ করতে পারেন তাহলে আপনি অন্যদেরকে খুব ভালো জাজ করতে পারবেন, ঠিক আছে। এবং আমরা কেউই এই শর্টকাট গুলো থেকে আমরা জানি, দেখেন আপনি অ্যাটিটিউড বলেন বা পার্সোনালিটি, অনেক কিছু আছে, বা ভ্যালুস, বা এই যে পারসেপশন, আমরা জানি ব্যাপারগুলো, তারপরে এই ব্যাপারগুলো ঘটে, ঠিক আছে। কোনো একটা জিনিস দেখে আমরা চট করে যে সেন্সরি যে ইনফরমেশন গুলো আছে এগুলো থেকে আমরা আসলে একটা ইন্টারপ্রিটেশন দাঁড় করিয়ে দিই, ঠিক আছে। স্টেরিওটাইপিং, আচ্ছা আমরা এতক্ষণ যেটা পড়েছি সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাট আমরা কিভাবে আসলে অন্যদেরকে শর্টকাটে আসলে জাজ করি। এবার আসলে একটু অর্গানাইজেশনের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক শর্টকাট অ্যাপ্লিকেশনস ইন অর্গানাইজেশন, যেটা আসলে হয়, এটা কিন্তু বলছি না যে এটা আসলে খুবই ভালো, কিন্তু ইট হ্যাপেন্স, জিনিসগুলো ঘটে। এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে যেটা হয়, এটা একটু আগে যেটা বলছিলাম যে এখানে একটা, এটা বোধহয় একটা রিসার্চের রেজাল্ট,
3% of bosses know within the first 90 seconds of an interview whether a candidate will get the job. হয়তোবা সে বোর্ডে কেউ আছে, সে আসলে ঢুকে বসতে বসতে আসলে মোটামুটি ফার্স্ট 90 সেকেন্ডসে আসলে এটা ধরে না, মানে তারা একটা করে ফেলে যে আসলে তাকে নেবে কি নেবে না, এবং এটা পুরোটাই কিন্তু তাদের পারসেপশনের উপরে। ঠিক আছে, তো যেটা হয় যে পারসেপচুয়াল বায়াসেস হতে পারে যে তাকে এমন ভাবে কোন একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দেখিয়ে তার মনে হয়েছে যে আসলে যেটা হ্যালো ইফেক্টস, বা এমন হতে পারে স্টেরিওটাইপিং, আপনি যেটা একটু আগে বলছিলেন যে ওই রকম, মানে এটা ইউনিভার্সিটি বেস, ওই ইউনিভার্সিটিকে যদি একটা গ্রুপ ধরে ওই গ্রুপের মধ্যে সে আছে সুতরাং সে খুবই ভালো, ওই গ্রুপের মধ্যে সে আছে সে আসলে খুবই খারাপ। তার কিন্তু নিজেকে জাজ করাই, মানে নিজেকে প্রুফ করাই হয়নি, তার আগে কিন্তু আপনি জাজ করে ফেলেছেন বেসড অন দ্য গ্রুপ, বেসড অন সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স, এবং এই জিনিসগুলো হয়। এবং আরেকটা যেটা হয় কন্ট্রাস্ট এফেক্ট, একটু আগে যেটা বলছিলাম, কারো না কারোর সাথে আমরা কম্পেয়ার করছি, ও এটা ওরকম না, আগের ক্যান্ডিডেট তো ওইটা ভালো বলতে পেরেছে, সে তো আসলে পারে নাই, হ্যাঁ আগের ক্যান্ডিডেট তো এটা পারে, তাহলে বা আগের ক্যান্ডিডেট এটা পারে না, সে এটা পারছে। হুম, আমাদের মধ্যে এই কম্পেয়ারটা সবসময় চলতে থাকে যে কোনো জিনিসে, ধরেন এটা অর্গানাইজেশনের বেলায় বললাম, বা কোনো একটা কিছু আপনি এমনও হতে পারে কিছু একটা কিনেই নিয়ে আসলেন বাসায়, আচ্ছা আগে যখন কিনেছিলাম এটা এটার চেয়ে বেটার ছিল, বা আগের থেকে এটা বেটার হয়েছে, আমাদের মধ্যে কম্পারিজন গুলো চলে, অথচ কম্পেয়ার না করলেই বোধহয় বেটার হয়, কিন্তু আমরা এই কম্পেয়ার গুলো করি। ঠিক আছে, এবং আমরা যখন কাউকে জাজ করি, কারো পারফরমেন্স জাজ করি, তখন আসলে এই কন্ট্রাস্ট এফেক্টটা বেশ কাজ করে, যেটা এমন হতে পারে ইনঅ্যাকুরেট একটা রেজাল্ট দেয়, যে কোনো একজনকে হয়তোবা আন্ডার এস্টিমেট করা হয়। হ্যাঁ, কোনো একজনের কোনো পারফরমেন্স এমনও হতে পারে যে ওটা সেট হয়ে যায় একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক হিসেবে, যেটা আসলে হয়তো ওভার পারফরমেন্স ছিল, যেটা আসলে মানে বাকিদের সাথে মিলে বাকিদেরকে আন্ডার এস্টিমেট করে করে ফেলা হলো। ঠিক আছে, এবং ইয়েতে এটা হয়, ইন্টারভিউতে এটা হয়। আচ্ছা, তারপর যেটা বলছে পারফরমেন্স এক্সপেকটেশনস, সেলফ ফুলফিলিং প্রফেসি অ্যান্ড পিচ মিলিয়ন এফেক্ট। আচ্ছা, পিচ মিলিয়ন এফেক্টটা কি কখনো শুনেছেন? না ম্যাম। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে যে ধরেন আপনি কিছু পড়ছেন বা কিছু একটা করছেন, কেউ যদি জাস্ট একটু বলে যে আপনি আসলে পারবেন, আপনি করতে থাকেন, ঠিক আছে, বা আপনাকে দিয়ে হবে, জাস্ট এই কথাটা যদি কেউ বলে আপনার পারফরমেন্সটা অনেক বেটার হয়। আমাদের এরকম অনেক সময় বলে না যে ধরেন কোন একজন পারফর্মার সে খারাপ করছে, মানে আমাদের দেশে তো আসলে ওই জিনিসগুলো ওইভাবে ইয়ে করা হয় না, তাকে বকা দেওয়া হচ্ছে, তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তাকে অনেক ভাবিয়ে করা হচ্ছে, কিন্তু কেউ যদি একটু এসে বলতো যে না তুমি নিজের উপর ট্রাস্ট করো, সিস্টেমটা দেখো, তুমি আসলে পারবে, ঠিক আছে, বা আপনি ভালো করতে পারবেন, আপনি একটু পড়ে দেখেন, একটু ভালো করতে পারবেন, জাস্ট এইটুকু যদি কেউ বলে আপনার পারফরমেন্স আসলে অনেক ভালো হয়। মানে এতটুকু অনেক সময় আছে না যে পাশে থেকে, অন্তত পাশে থেকে কেউ একজন এইটুকু কথাটা আপনার আপনার মনের মধ্যে কনফিডেন্সটা অনেক বাড়িয়ে দেয়, না আসলে আমি পারবো। এবং আপনাকে কেউ যদি বলে না আসলে আপনি পারবেন না, তো এটা তো আপনাকে দেওয়া হবে না, আপনার একটা সময় এই বিলিভ আপনি চলে আসবেন আসলে এটা তো হয় না, বা এটা তো আমি পারবো না, অথচ আপনি পারেন, পারার মতো আপনি ছিলেন, কিন্তু অল টাইম আপনার কনফিডেন্স লেভেলটা যখন ডাউন হয়েছে আপনি আসলেও পারছেন না। আমাদের পারফরমেন্সটা ডিপেন্ড করে যে আসলে আদার পিপল হাউ দে এক্সপেক্ট পারফরমেন্স ফ্রম আস। তার এরকম যদি হয় অর্গানাইজেশনের বস আসলে খুব মোটামুটি একটা হলেই হয়, এমপ্লয়ীদের পারফরমেন্সও মোটামুটি হবে। আপনি যখন একটা হাই স্ট্যান্ডার্ড ইয়ে করবেন এবং এটা চ্যালেঞ্জিং হয়, তখন অন্যরা আসলে ওটার পিছনে, মানে ওটা ফুলফিল করতে বা ওটাকে অ্যাচিভ করতে তারা ট্রাই করবে। ঠিক আছে, পিচ মিলিয়ন এফেক্ট খুবই ইন্টারেস্টিং এই কারণে যে এই এফেক্ট আসলে আমাদের সবার লাইফে হয়, এবং এটা আমাদের পড়াশোনার বেলায় বা যে কোনো কাজ করার বেলায় যেটা একটু টাফ হয় বা যেটা একটু চ্যালেঞ্জিং, যখন আপনার মনে হয় যে আপনাকে দিয়ে কখনোই হবে না, আপনি আসলে পারবেন না, জাস্ট একজন যদি একটু পাশে থেকে বলে না আপনি পারবেন, এই জিনিসটা আসলে অনেক এফেক্ট তৈরি করে। ঠিক আছে, আচ্ছা আপনারা কি টার্মটা শুনেছেন? আমি কি ক্লাসে বলেছিলাম কোনোদিন ইম্পোস্টার সিনড্রোম?
ইম্পোস্টার সিনড্রোম বলতে বোঝে আপনার কি কোনোদিন এরকম এরকম ফিলিংস হয়েছে যে আপনার মনে হয়েছে যে না আসলে আপনি এখানে বিলং করেন না, বা এটা আপনি ডিজার্ভ করেন না, বা আমি আসলে পারবো না, বা এটা মানে আমি যতটুকু তার থেকে আমি বেশি পেয়েছি, ঠিক আছে, আমি এটাকে আসলে ইম্পোস্টার সিনড্রোম বলে। বা অনেক সময় আমাদের ওই যে লো ফিলিংসটা, এটা আমাদের সবারই হয়, যে কোনো একটা কাজ করতে গেলে একটু চ্যালেঞ্জিং যদি হয়, বা কোথাও গিয়েছেন, বা হয়তো আপনার এটা এক্সামই খারাপ হয়েছে, এটা বিভিন্ন সিচুয়েশনে হয়েছে, এমন না যে আপনার আসলে স্টুডেন্ট খারাপ, বিভিন্ন সিচুয়েশনের রেজাল্টটা খারাপ হয়েছে, তখন আপনার আসলে মনে হচ্ছে আমি আসলে পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি আসলে এখানে সবাই পারে আমাকে দিয়ে হয়, এই এই ফিলিংসটার মধ্যে দিয়ে লাইফের সবাই কোনো না কোনো একটা, অফিসে বলেন বা ওয়ার্কিং প্লেসে, পড়াশোনায়, লাইফে সবাই যায় এই জিনিসগুলো। কেউ যদি একটু পাশে থেকে বলে যে আপনি পারবেন, এটার এফেক্ট আসলে অনেক বেশি পড়ে পারফরমেন্সে। এটাকে বলা হয় পিচ মিলিয়ন এফেক্ট। আর সেলফ ফুলফিলিং প্রফেসি ওইটা অনেকটা ওরকম, যে আসলে আপনার পারফরমেন্স কিরকম হবে, ইট ডিপেন্ডস অন, এরকম হতে পারে অর্গানাইজেশন অর ইউর বস, দ্য ওয়ে দে এক্সপেক্ট পারফরমেন্স ফ্রম ইউ, এটার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু ভালো পারফর্ম করবেন, ঠিক আছে। আচ্ছা, এথনিক প্রোফাইলিং বইয়ে আসলে আরো কয়েকটা ইয়ে আছে, সোশ্যাল মিডিয়া দিয়ে বলা আছে, যে সোশ্যাল মিডিয়াটা একটু বলে নেই, বইয়ে ওই পয়েন্ট গুলো দেখলাম অ্যাড করেছে, অনেকটা এথনিক প্রোফাইলিং এর মতোই। সোশ্যাল, মানে এখন তো বিভিন্ন অর্গানাইজেশন গুলো যখন আপনাকে, ওয়েন ইউ অ্যাপ্লাই ফর আ জব, আপনাকে বিভিন্ন ভাবে তারা দেখে যে আপনি ওয়েদার ইউ ফিট ফর দিস জব, অনেক ভাবে অনেক দিকে দেখে, এবং যে জব ফিট করছেন কিনা ওই জিনিসগুলো তারা চেক করে। অনেক সময় এরকম হয় যে সোশ্যাল মিডিয়া দেখে যখন তারা আসলে ইভালুয়েট করে, সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক মানে আমাদের যদি ফেসবুক বলি, একটা মানুষের তার ক্যাপাবিলিটি ওইভাবে আসলে শো হয় না, তার পার্সোনাল ভিউ বা তার রিলিজিয়ান হতে পারে, বা ধরেন তার পলিটিক্যাল ভিউজ হতে পারে, দেখা যায় যে একটা মানুষকে জাজ করা হচ্ছে আসলে ওইগুলো দেখে। হ্যাঁ, তো আসলে যেটা আসলে অনেক সময় ভুল কোনো দিকে তাকে নিয়ে যাচ্ছে, বা ভুল একটা ইয়ে দিচ্ছে, কিন্তু আসলে ওই যে আমাদের জাজমেন্টের বেলা আসলে এই জিনিসগুলো হয়েই যাচ্ছে, এবং একটা মানুষকে আসলে জাজ করা হচ্ছে বেসড অন সার্টেন থিংস, একদম খুব কম জিনিসের উপরে বেস করে তাকে আসলে অর্গানাইজেশন তাকে, বা সে ওই যে একটু আগে যেটা বলছেন এথনিক, মানে ইউনিভার্সিটি তো এক জিনিস, ডিস্ট্রিক্ট ওয়াইজ এখন, তবে এখন অনেক কমেছে এই জিনিসটা, ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে বোধহয়, কিছু তো আছেই, ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা এক ধরনের বায়াসনেস কাজ করে, ঠিক আছে, স্টেরিওটাইপ এক ধরনের কাজ করে, যে তাদেরকে নেওয়া যাবে না, তারা ভালো করবে না, বা সে ভালো করবে আসলে সে আসলে ভালো করে না, স্টেরিওটাইপ ভাবনা থেকে অনেকে বের হতে পারে না, এটা একটা প্রবলেম। এন্ড পারফরমেন্স ইভালুয়েশন আমরা যেভাবে আসলে ইভালুয়েট করি, অবজেক্টিভ ইভালুয়েশন যদি হয়, যে বা এরকম যদি হয় আপনার পারফরমেন্স মেজার করা হচ্ছে বেসড অন ইউর আউটকাম, ইউর প্রফিট, দ্য অ্যামাউন্ট ইউ ক্যান রেজ ফর দ্য অর্গানাইজেশন, এটার উপর যদি হয়, বা কোন একটা একদম যেটা আমরা অবজেক্টিভলি যদি এ করা হয় সেটা বেটার। সাবজেক্টিভলি যেভাবে আসলে পারফরমেন্স ইভালুয়েট করা হয়, এটা অনেকগুলো আসলে পারসেপশনের উপর বেস করে করা হয়, যে আপনার যখন 360 ডিগ্রি করা হয়, এটা হয়তো বা অবজেক্টিভ ওই হিসেবে করা হচ্ছে, আমি জানি না আপনাদের যারা জব করেন তারা আসলে এভাবে করেন কিনা, 1 থেকে 5 আপনি মার্ক করেন যে এই এমপ্লয়ি আসলে সে খুবই সিনসিয়ার, আপনি আসলে 5 4 3 2 1 এইভাবে যদি মার্ক করেন, 5 হচ্ছে একদম হাইয়েস্ট র্যাঙ্ক, 1 হচ্ছে লোয়েস্ট, 4 এ আপনি মার্ক করলেন, কিন্তু এটা তো এক ধরনের সাবজেক্টিভ ভাবনা, এটা দ্য ওয়ে ইউ পারসিভ দ্য থিং, ঠিক আছে, আপনি কিভাবে আসলে জিনিসটাকে দেখছেন এটার উপর বেস করে আপনি দিয়েছেন, আরেকজনের মনে হতে পারে না সে ভালো না, টু। তো সাবজেক্টিভ জাজমেন্ট যেখানে হয়, আসলে খুব ভালো জাজমেন্ট যে হয় না, হয় সেরকম না, আসলে এটার মধ্যে অনেক ধরনের বায়াসনেস চলে আসে, এবং বায়াসডই হয় অনেক সময়, ঠিক আছে। ম্যাম, ইভ্যালুয়েশনের জন্য তো আসলে এই এই প্রসেস ছাড়া অন্য ইফেক্টিভ তো কোনো প্রসেস আমরা দেখি না নর্মালি। না, একটা হতে পারে যে ধরে নেন যদি কাউকে এভাবে ইয়ে করে যে তার, সে কতটুকু প্রফিট ইয়ে করতে পারলো, ধরেন সার্টেন একটা টাইম 6 মান্থসে সে অর্গানাইজেশনের প্রফিট এই পরিমাণ সে ইয়ে করতে পারলো, কন্ট্রিবিউট করতে পারলো, বা তার যে টার্গেট ছিল সে টার্গেটটা কি করতে পারলো, বা তার ধরেন এতটা কোন একটা নাম্বারে যদি হয় 50, কিছু একটা 50 করার কথা, সে 50টা করেছে,
ঠিক আছে, আরেকজন 40 করেছে, বা তার ইফিসিয়েন্সি ওইভাবে যদি পারফরমেন্সটা সে মিনিটে কিরকম করতে পারে, ঘন্টায় কিরকম কাজ করতে পারে, তার স্পিড কিরকম, এটা এক ধরনের অবজেক্টিভ ইভালুয়েশন হতে পারে। কিন্তু সাবজেক্টিভ ইভালুয়েশন যেখানে, সেখানে বায়াসনেস এর একটা চান্স তো থাকেই। অবজেক্টিভ যে ভ্যালুয়েশনটা এটা হচ্ছে গিয়ে যেমন কেউ যদি মার্কেটিং এ থাকে, যে হুম তার এতগুলো ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ডিল করতে হবে, বা হুম হুম। এত পরিমাণ টাকার হচ্ছে তাকে বিজনেস করতে হবে, সেক্ষেত্রে সম্ভব। কিন্তু যদি আমি বলি যারা মেনটেনেন্সে থাকে, যেহেতু আমি মেনটেনেন্সে আছি, তো যদি মেনটেনেন্সে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে ওভাবে ডিল করাটা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে তো বেসিক্যালি কোনো স্পেসিফিক টার্গেট থাকে না যে আই হ্যাভ টু এনশিওর যে আমার সিস্টেমস আর রানিং প্রপারলি। এখান থেকে আসলে ওভাবে বের করা খুবই ডিফিকাল্ট যে আসলে সে কতটুকু অ্যাচিভ করলো। সো আলটিমেটলি হয়ে যায় মেমো জিনিসটা, যে সব হ্যাঁ মানে এখন 1 থেকে 5 এর মধ্যে সে হ্যাঁ হ্যাঁ, এখন এটাই আসলে প্রবলেমটা ক্রিয়েট হয় এখানে, যে তখন কিন্তু বায়াসনেস এর একটা চান্স চলে আসে। জীবন। আপনি বলেন, আপনার কথাটাই শেষ করেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে আমরা একটা কাজ করি, যে নর্মালি আমরা যখন ইভলিউশনটা করি, আহ, আমাদের নিজেদের ইভলিউশন করার একটা সুযোগ থাকে, আর আমাদের সুপারভাইজারও একটা ইভলিউশন করে। এখন আমাদের দুজনের ইভলিউশনটা আবার কমনলি আমাদের কমন যে সুপারভাইজার উনি হচ্ছেন জাজ করে দেখেন। সো যতটুকু পারা যায় আর কি, যে বায়াসনেসটা যতটুকু কমায় নিয়ে আসা যায় এই জিনিসটা, যে ধরা যাক আমি বললাম আমি তো 100-তে 100, আমার সুপারভাইজার বললো না তুমি তো 100-তে 70। এখন আমাদের দুইজনের কথাটা আবার জাজ করবেন হচ্ছে আমাদের বস, আমাদের কমন বস যিনি আর কি। তো এখন দেখা যাচ্ছে যে উনি বললেন যে না তুমি আসলে 70 না, তুমি 100 না, তুমি হচ্ছে 80। তো ব্যাপারটা অনেকটা এরকম হয় আর কি। হ্যাঁ, এটা 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 একটা ভালো এটা হচ্ছে 360 ডিগ্রি ইভালুয়েশন হয় বোধহয়, একদম জি সবাই জি সবাইকে যদি জাজ করে, ওটা একটা 360, এটা ভালো। কিন্তু এই যে 360 ডিগ্রি কনসেপ্টটাও তো ওখান থেকে এসেছে, যে ইন্ডিভিজুয়াল ওয়েন ইউ জাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড বেসড অন ওয়ান পার্সন ইভালুয়েশন, এটা আসলে অনেক থেকে বায়াসড হতে পারে। এখন যদি ওই যে কয়েকজন মিলে যদি হয়, তখন কিন্তু জিনিসটার বায়াসনেস কমে আসে। কমে আসে, রাইট। আপনাকে মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল যখন সাবজেক্টিভ হয়, এটা কিন্তু একদম এক্সাক্ট বা অ্যাকুরেট বলার চান্সটা কিন্তু কমে আসে। এবং আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে গিয়ে এখানে বায়াসনেস কমিয়ে আনার জন্য স্টেপ নিতে পারি। জি যেটা হতে পারে যে 360 ডিগ্রি, 180 ডিগ্রি, সবাই সবাইকে, একজনকে বিভিন্ন ভাবে বিভিন্ন জন জাজ করছে, তখন কিন্তু তার ইভ্যালুয়েশনটা মোটামুটি কম্পারেটিভলি বেটার হয়। কিন্তু কারণ এখানে এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু মানে কে কিভাবে পারসিভ করছে এটার উপর বেস করে কিন্তু ইভালুয়েশন এফেক্টেড হয়। right. ঠিক আছে, সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে অর্গানাইজেশনে কিন্তু এই ব্যাপারটা যদি হয়, আমরা যদি জানি অর্গানাইজেশনের দায়িত্ব হচ্ছে, টপ ম্যানেজমেন্ট টিমের দায়িত্ব হচ্ছে ট্রাই টু রিডিউস দিস বায়াসনেস, জি ম্যাম। যতটুকু সম্ভব কমিয়ে আনা যায় কিনা। কারণ মানুষ মাত্রই কম বেশি যদি হয়, আমরা তো কেউই আসলে ওইভাবে এরর ফ্রি না। হ্যাঁ, এই যে যে জিনিসগুলো বলে গিয়েছে আপনি কিন্তু জানেন, কিন্তু তারপরেও দেখবেন অনেক লাইফে চলতে অনেক জায়গায় এই স্টেরিওটাইপিং যে জিনিসগুলো, আমরা কিন্তু স্টেরিওটাইপ হই। হ্যাঁ, এবং আমাদের মধ্যে হ্যালো এফেক্ট, আপনি আপনি পড়ছেন, আপনি টার্ম জানছেন, তারপরেও আপনি দেখবেন এই অনেক এরর থেকে, অনেক বায়াসনেস থেকে আপনি বেরোতে পারবেন না। এটা মানুষ মাত্রই বায়াসড, এবং মানুষ মাত্রই তার মধ্যে কিছু এরর থাকে। ওই অর্গানাইজেশন যদি এই জিনিসটা জানে যে আসলে সে খুবই ভালো জাজ, কিন্তু সে একজন হিউম্যান বিং, তার মধ্যে এরর বা বায়াসনেস চলে আসতে পারে, ওটা আসলে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে সেটা দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের আরেকটা টপিক, এটা হচ্ছে কমন বায়াসেস এন্ড এরর্স। আমাদের আসলে কি কি বায়াসনেস তৈরি হয় বা আসলে এরর হতে পারে পারসেপশনে, সেটা। নাম্বার 1 হচ্ছে ওভার কনফিডেন্স বায়াস। অনেক সময় এরকম হয়, ওই যে এখানে টাইটানিকের যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে যে আপনার ফার্স্টে মনে হয়েছে যে এটা আসলে মানে এইরকমই হবে। ঠিক আছে, আমরা যখন ওভার কনফিডেন্ট হয়ে যাই কোনো ব্যাপারে, তখন এবং মানে এটা আমি পারবই, আপনাদের হয়েছে কিনা জানি না, লাইফে এরকম কি কখনো হয়েছে যে আপনার মনে হচ্ছে যে আমি পারবই, বা কাউকে দেখেছেন ওভার কনফিডেন্সের জন্য আসলে সে লাস্টে পারে নাই। ওই জিনিসটা, ওই রকম ওভার কনফিডেন্ট যখন সে হয়ে যায়, তখন আমরা আসলে আশেপাশে অনেক কিছু আমরা ওভারলুক করি, যেটা আসলে ওভারলুক করার মতো ছিল না। টাইটানিকের এক্সাম্পলটা এখানে রেখেছি এই কারণে, মানে এটার সাইজ সেই সময়ে যেটা ছিল, বা যে ধরনের টেকনোলজি তখনকার সময় ইউজ করা হয়েছিল, যে ধরনের
যেভাবে এটাকে প্রিপেয়ার করা হয়েছিল, তাদের ফার্স্টে এটাই হয়েছে যে এটাকে বিট করা কারোর পক্ষে পসিবল হবে না। এই যে এইরকম একটা পারসেপশন তারা দাঁড় করিয়েছে, এবং এটার জন্য অনেক কিছু তারা ওভারলুক করেছে। যে আইসবার্গে যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করতে পারে, এই জিনিসগুলো অনেক উপরে তারা চলে গিয়েছে, এবং তারা ভেবেছে এটাকে কেউ বিটই করতে পারবে না এবং এটাকে কেউ থামাতে পারবে না। এই স্ট্রং বিলিফটা তাকে অনেক কিছু থেকে তাকে আসলে দেখতে দেয়নি, বা আসলে কি বলবো এটাকে, মানে তার খেয়ালটা তার অন্যদিকে চলে গেছে। এই জিনিসগুলোর প্রতি সে আসলে কোনোভাবে কেয়ারফুল ছিল না। ওভার কনফিডেন্স হলে যেটা হয় যে আমাদের অন্য অনেক ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর গুলোর দিকে আমরা আসলে তাকাই না, এবং যে জিনিসটা আসলে আমাদেরকে দেখা যায় যে ডিসিশন মেকিং এ আমাদেরকে আসলে ভুল দিকে নিয়ে যায়। টাইটানিক একটা গুড এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, কনফার্মেশন বায়াস এটা খুবই খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে আমরা ফার্স্টে যেটা বলেছিলাম যে অনেকটা পার্সিভারের মতো, আমরা আসলে সেটাই দেখি যেটা আসলে আমি দেখতে চাই। জাস্ট একটা এক্সাম্পল দিই। আপনি ধরেন কোনো একটা কিছু কিনতে চান, কোনো একটা ইলেকট্রনিক গুডস, বা এটা আপনার আসলে পছন্দ কোনো কারণে, কোনো একটা ব্র্যান্ড, হ্যাঁ, কিন্তু আপনি আসলে ওই ব্র্যান্ড সম্পর্কে এখনো ভালো করে জানেন না যে ওই ব্র্যান্ডের ওই প্রোডাক্টটা ভালো হবে কিনা, কিন্তু আপনার ওই ব্র্যান্ডটা পছন্দ। আপনি আসলে ইনফরমেশন কালেক্ট করছেন ওইভাবে যেন ওই জিনিসটা সাপোর্ট করে যে আসলে ব্র্যান্ডটা ভালো। আমরা আসলে ওই জিনিসগুলোর দিকে তাকাচ্ছি, যে জিনিসটা আমি যেটা বিলিভ করি সেটাকে আসলে যেন সেটাকে করতে পারে, মানে সাপোর্ট করতে পারে, ওই জিনিসগুলোর দিকে আমি তাকাচ্ছি। ঠিক আছে, এটা এক ধরনের বায়াসনেস তৈরি করে। মানে আপনি চাচ্ছেন যে আপনার কথাটা ঠিক আছে, এটার দিকে আসলে লজিক ফাইন্ড আউট করতে, এটা করতে গিয়ে আসলে এটা যে আদার্স ফ্যাক্টর আছে, এই জিনিসটা আসলে আপনি আসলে আর দেখছেন না। মানে আপনি আপনার বিলিফটাকে কনফার্ম করার জন্য ওই রকম ভাবে সবগুলো সার্চ করছেন। ঠিক আছে, ওই যে যেটা নিচে লেখা আছে, হিউম্যান স্পিক সিলেক্টিভ ইনফরমেশন দ্যাট অ্যাফার্ম দেয়ার বিলিভস, যেটা আসলে আপনার, এবং আমি যেটা বললাম না যে আমরা সেটাই দেখি যেটা আমরা আসলে দেখতে চাই। আমরা সেই ইনফরমেশন গুলোই খুঁজি, যেটা আসলে আমি একটা কথা বলেছি এটা আমার বিলিফ, আমি ওই ইনফরমেশন গুলো খুঁজি যে ইনফরমেশন গুলো আমার বিলিফটাকে স্ট্রং করে, বা আমার কোন একটা ওপিনিয়নকে স্ট্রং করে। আমি ওইভাবে ওই সিলেক্টিভ ইনফরমেশন গুলোই খুঁজছি। ঠিক আছে, যখন এরকম হয়, ইউ ক্যান প্রুভ ইউরসেলফ দ্যাট ইউ আর রাইট, বাট সামটাইমস ইট মে হ্যাপেন দ্যাট দেয়ার মে হ্যাভ আদার সাইড অফ দ্য পয়েন্ট। ঠিক আছে, অন্য আরো অনেক কিছু আছে, কিন্তু আসলে ওই সিলেক্টিভ হয়ে যাওয়াতে আপনি আসলে ওই জিনিসগুলো আসলে হারিয়ে ফেলছেন, বা ওই জিনিসগুলোর প্রতি আপনি আসলে দেখছেনই না। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাঙ্করিং বায়াস। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে, আগে এক্সাম্পল দিই, পরে পড়াটায় আসবো। কোন একটা দোকানে আপনি গেছেন, এখন তো ঈদ শপিং আপনি যাবেন, এটা না এক ধরনের মার্কেটিং এর একটা কোন একটা জিনিসের যদি দাম বলা হয় যে এটার দাম 1000 টাকা, আপনার না আসলে জিনিসটা অতটা আপনার মাথায় ক্লিক করবে না। কিন্তু যদি এটা বলে এটার দাম ছিল 3000, আমরা আসলে এখন অফারে দিচ্ছে, কোনো বড় ব্র্যান্ড যদি এই কথা বলে বা ভালো অফারে দিচ্ছে এটা এখন 1000, আপনার সাথে সাথে মনে হবে যে 1000 তো আসলে কম। কিন্তু এটা যখন শুধু 1000 আপনি দেখেছেন, আপনার কিন্তু একবারও মনে হয় না 1000 আসলে কম। মাথায় ফার্স্টে এটাকে বলা হয় অ্যাঙ্কর। মাথায় একটা জিনিস আসলে তার আগে সেট করে দেয়, এবং অল দ্য টাইম ইউ কম্পেয়ার উইথ দ্য সেকেন্ড ওয়ান উইথ দ্য ফার্স্ট ওয়ান। যেটা অ্যাঙ্কর ছিল, এটা সেকেন্ড যেটা আপনি পেয়েছেন সেটার সাথে আপনি অল টাইম অ্যাঙ্করটাকে আপনি কম্পেয়ার করে দেখছেন যে না আসলে তো তাহলে এটা ভালো। ঠিক আছে, ফিক্সেটিং অন আর্লি ফার্স্ট রিসিভড ইনফরমেশন, যেটাকে আমরা অ্যাঙ্কর বলি, এই জিনিসটা মাথায় স্টোর হয়ে গিয়েছে। যে আপনি যখন এখানে 300 লেখা আছে, 300টা আপনাকে আসলে ক্লিক করছে না। যখন 1000 কেটে 300 লেখা, আপনার মনে হচ্ছে 300 তো অনেক কম, 300 দিয়ে তো তাহলে কেনা যায়, তাহলে তো এটা কিনলে আমি বেনিফিটেড হব। বা আপনি আসলে শপিং করতে গেছেন, আপনাকে লেখা আছে যে এটার দাম 1000 টাকা, আর আপনি যদি 4টা একসাথে কেনেন, বা 3টা একসাথে কেনেন, বা 2টা একসাথে কেনেন, তাহলে আপনি 1500 দিয়ে পাবেন। ধরুন 3টা একসাথে যদি কেনেন তাহলে আপনি 1500 দিয়ে পাবেন।
যদি একসাথে বলতে 3টা কিনলে 1500, আপনি কিন্তু ওটা কিনতেন না। আপনি আগে দেখে ফেলেছেন যে একটা কিনলে 1000, 3টা কিনলে 1500, আপনার তখন মনে হচ্ছে 1500টা তো বেটার, কারণ ওটা দিয়ে 3টা পাওয়া যাবে। এবং আপনি জানেন যে এই 3টা আসলে আপনার কোনোদিন মানে এক্সট্রা যে 2টা নিচ্ছেন ওটা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আপনি এই কাজটা করছেন, আপনি আসলে ওটা নিচ্ছেন। কেন নিচ্ছেন? কারণ আপনার মাথায় আসলে সেট হয়ে গিয়েছে ওটা যদি 1000 হয়, 1500 আসলে কম। এই জিনিসটা তারা আপনার মাথায় আসলে সেট করে দিচ্ছে। এই অ্যাঙ্করটা আপনার মাথায় আসলে ফিক্স যখন হয়, অল দ্য টাইম ইউ কম্পেয়ার ইট উইথ দ্য ফার্স্ট ওয়ান। আপনি অ্যাঙ্করের সাথে কম্পেয়ার করতে থাকেন এবং আপনি দেখতে থাকেন যে এবং আপনার ডিসিশন তখন বায়াসড হয়ে যায়। ওই মানে জিনিসটার দাম কত সেটার থেকে আপনি আসলে ওই অ্যাঙ্করের সাথে আসলে আপনার কম্পেয়ারটা চলে আসে। আপনার তো মনে হবে না ওটা তো খারাপ না। ঠিক আছে, একটা ইনিশিয়াল ইনফরমেশন যেটা দেওয়া আছে সেটার সাথে আপনি আসলে কম্পেয়ার। আমি একটু নামাজ পড়ে আসবে। আচ্ছা, নামাজের তাহলে আমি একটু ব্রেক দিই, 20 মিনিটস দিলে কি হয়? আমাদের তো টাইমিং আর কয়টা বাকি আছে? ম্যাডাম 3টা থেকে তো আরেকটা ক্লাস আছে আমাদের। 3টা না, 3:30 থেকে আরেকটা ক্লাস। জি ম্যাম। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, শেষ করে আমি জাস্ট 5 মিনিট নেবো একটা কুইজের জন্য। ঠিক আছে, আমি সবটা পড়াবো না, তাহলে যতটুকু আছে ওটুকু শেষ করে আমি আর 10-15 মিনিটস এর মধ্যে শেষ করতে পারি কিনা দেখি। আপনাদের নেক্সট ক্লাসটা 3:30 থেকে। আচ্ছা, এভেলেবিলিটি বায়াস যেটা বলে সেটা হচ্ছে আমরা আসলে ডিসিশন নেই যে ইনফরমেশনটা আমরা পাই সেটার উপরে। এমনও হতে পারে আদার্স অনেক ইনফরমেশন আসলে আমরা ইগনোর করি। ঠিক আছে, যেটা আসলে আমাদের সামনে আসে। বই খুব সুন্দর করে একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে যে আমরা যখন কোনো জায়গায় আসলে ট্রাভেল করি, এটা যদি এমন হয় যে বাসে, আমরা আসলে ভয়টা কম পাই। ঠিক আছে, কিন্তু এমন যদি হয় যে আসলে কেউ দেখা যাচ্ছে যে আহ, অনেক দূরে যাচ্ছে, এয়ারপ্লেনে করে কোথাও যাচ্ছে, আমরা আসলে ভয় পাই এই কারণে এয়ারপ্লেন ক্র্যাশ গুলো এমন ভাবে আসলে হাইলাইট হয় বা দেখা হয়। এটার আরেকটা কারণ আছে সিভিয়ারিটির কারণে। যে জিনিসটা থেকে আমরা আসলে বলতে পারি তার থেকে আসলে দেখা যাচ্ছে যে বাস অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়। কিন্তু যেহেতু এটা এত বেশি হয় এবং এটা আসলে খুব বেশি সামনে আসে না, ওই ভয়টা আসলে আমরা কম পাই। দেখা যায় যে যেটা আসলে খুব বেশি আমাদের কাছে খুব ইয়ে হয়ে আসে সিভিয়ারিটির কারণে, প্লেন ক্র্যাশ গুলো সিভিয়ারিটির কারণে সামনে চলে আসে, যে কারণে আসলে এটার উপর বেস করে দেখা যাচ্ছে যে ভয় পাচ্ছে বা ইয়ে হচ্ছে। এখানে যেটা বলছে আই এম নেভার বাইং স্টক এগেন, কারণ দেখা যাচ্ছে এটা ফলো করেছে, কিন্তু এরকম না যে আসলে সবগুলোই করে। বা প্লেন ক্র্যাশ করেছে মনে হচ্ছে যে কখনোই আর প্লেনে উঠবো না, তার থেকে বেশি আসলে বাস অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু যেহেতু প্লেন অ্যাক্সিডেন্টের কাভারেজ পায় বেশি, সুতরাং মানুষ মানে ডিসিশনটা নেয় বা আসলে চিন্তাটা করে দেখা যাচ্ছে যে ইনফরমেশনটা তার কাছে আসলে হাতের কাছে আছে ওটার উপর বেস করে। আচ্ছা, 3টা আছে, 3টা আমি একটু বলে ফেলি। এটা হচ্ছে এসকেলেশন অফ কমিটমেন্ট। আচ্ছা, আপনাদের লাইফে কি এরকম কখনো হয়েছে যে কোন একটা জিনিস এটা আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি এটা ফেলিয়ারের দিকে যাচ্ছে, কিন্তু আপনি ওটা থেকে আসলে বের হতে পারছেন না? হয়েছে কখনো? আপনি বুঝতে পারছেন যে এটা আসলে এটা লেগে থাকার কোনো মানে হয় না, এটা আসলে এখন ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আপনি আসলে ওখান থেকে বের হতে পারছেন না। ইনক্রিজিং কমিটমেন্ট টু আ প্রিভিয়াস ডিসিশন ইন স্পাইট অফ নেগেটিভ ইনফরমেশন অল টাইম। এটা আসলে খারাপই হচ্ছে। একটা বিজনেসে ইনভেস্ট করছেন, এটা লস হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে পরে করলেও আরো লস হবে, আপনি করেই যাচ্ছেন যদি এটা ঠিক হয়। ঠিক আছে, বা শেয়ার বিজনেসে সাধারণত হয় এরকম। হ্যাঁ, এটা হয় যে আপনার মনে হচ্ছে যে না পরেরটা বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা খারাপের দিকে যাচ্ছে। ঠিক আছে, বা কোনো একটা জিনিস থেকে আপনার আসলে এখন বের হয়ে আসা উচিত, কিন্তু আপনি বেরোতে পারছেন না কারণ আপনার মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি আসলে এটা ঠিক হবে না। কিন্তু আপনি আবার বেরো হতে পারছেন না, আপনি ওখানে এঙ্গেজই হয়ে আছেন এবং ট্রাই করছেন ওটা ঠিক করার, কিন্তু আপনি জানেন যে ওটা ঠিক হবে না, কিন্তু ওখান থেকে আপনি বের হচ্ছেন না, মানে লসটা আরো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এসকেলেশন অফ কমিটমেন্ট এক হিসেবে এটা পজিটিভ ওইভাবে যে অনেক বড় বড় ইনভেস্টররা আছে, বিজনেসম্যানরা আছে, লিডাররা আছে, যাদের ফেলিয়ারের গল্প যদি শোনেন, অনেক ফেলিয়ার তাদের, কিন্তু তারা ভালো করেছে পরে। লেগে থাকার একটা বিষয় আছে, কিন্তু এটা যদি শুধু এমন হয় যে অ্যাক্সিডেন্টাল এটা হচ্ছে আপনি ছেড়ে দিচ্ছেন এবং ইমোশন এটার মধ্যে অ্যাটাচ,
তাহলে আসলে এসকেলেশন অফ কমিটমেন্ট অবশ্যই এক ধরনের এরর তৈরি করে, যেটা আসলে যে নেগেটিভ ইনফরমেশনের পরে আপনি আসলে লেগে আছে, এটা খুব ভালো ডিসিশন না। আচ্ছা, নেক্সট যেটা বলছে হিন্টসেট বায়াসেস। আমাদের এরকম হয়, কোনো একটা ঘটনা ঘটেছে, ঘটার পরে মনে হয় এটা তো আমি আগেই জানতাম। কোনো একটা জিনিস ঘটেছে, ঘটার পরে মনে হচ্ছে এটা আমি জানতাম। যখন হয় তখন, যখন হয় না তখন তো আসলে আদার্স অনেক ফ্যাক্টর থাকে। হয়তো বা এরকমও হয় যে হ্যাঁ আপনার আসলেও মনে হয়েছিল, কিন্তু তখন তো এটা আনসার্টেন ছিল। কিন্তু যখন আসলে হয়ে গিয়েছে তখন আপনি বলছে ও আচ্ছা এটা হয়েছে, এটা তো আমি জানতাম এরকম হবে। ঠিক আছে, এটাকে বলা হয় যে hindsight bias, falsely believing to have accurately predicted the outcome of an event after that outcome is actually known. আপনার পরে গিয়ে মনে হচ্ছে যে এটা আমি জানতাম, কিন্তু এরকমও হচ্ছে আসলে আপনি এটা মানে হয়তো বা জানতেন আদার্স অনেক ফ্যাক্টরের মধ্যে, কিন্তু কোন একটা জিনিস হওয়ার পরে হ্যাঁ আমি তো এটা জানতাম, এরকমই এরকমই হওয়ার ছিল, এরকমই হবে। এটা এক ধরনের হিনসাইট বায়াস। আচ্ছা লাস্ট, আজকে এটা দিয়ে লাস্ট শেষ করে, এটা হচ্ছে র্যান্ডমনেস বায়াস। Trying to create meaning out of random events by falling prey to a false sense of control of superstitions. যেটা হয় সেটা হচ্ছে যে টাইগার উডের এরকম ছিল, সে বোধহয় রে দিয়ে ছাড়া কখনো পড়তো না, কারণ এটা সে মনে করে যে সে যদি এটা পড়ে তাহলে তার পারফরমেন্স ভালো হবে। ঠিক আছে, বই এভাবে লিখেছে, অনেক জায়গায় এরকম আছে যে যে এইটা যদি, আচ্ছা অনেক দেশে এরকম আছে, কানাডাতে এরকম আছে, ওরা 13 নাম্বারটা লিখে না। 13 হচ্ছে আনলাকি। কে বলেছে আনলাকি? 12 এর পরে 15, 14, 13 নাই, কারণ 13 অনেক হসপিটালে বেড রাখে না। 13 মানে আনলাকি। 13 এর সাথে আনলাকির কি রিলেশন? ঠিক আছে, কোন একটা পরীক্ষায় আপনি হয়তো কোন একটা ড্রেস পরেছেন, এটা পরলে এটা আপনার লাকি ড্রেস, এটা পরলে আপনার দিনটা ভালো যায়। এটা আসলে কেন? এটা এগুলো এক ধরনের র্যান্ডমনেস এরর, যে আলটিমেট দের ইজ নো বেস, আসলে একদম কোনো দের ইজ নো লজিক। These are the random events, but you take your decision based on this random events. ঠিক আছে, যে এটা করলে এটা হবে, এটা হলে এটা ভালো, এবং এগুলো কোনো কোনো আসলে ইয়ে নাই যে কি বলবো এটাকে, মানে কোনো ফাউন্ডেশন নাই যেটার উপর বেস করে আপনি কথাটা ভাবছেন, কিন্তু এটা আপনি বিলিভ করছেন এবং করে যাচ্ছেন না এইভাবে। বা অনেকের মধ্যে এটা এক ধরনের কি বলবো কুসংস্কার যদি বলেন, অনেকটা তাই। ঠিক আছে, বা ওই যে 13 নাম্বারটা যেটা বললাম যে, বা এই এই ড্রেসটা আমার জন্য লাকি, এই সিটটা আমার জন্য লাকি, এই ফ্রেন্ডটা আমার জন্য লাকি, এই ধরনের ইয়ে যখন হয় তখন আমরা বলি এটাকে র্যান্ডমনেস এরর। আলটিমেট কোনো কোনো ফাউন্ডেশন বা কোনো ধরনের লজিকের উপর বেস করে না, এমনি হতে পারে। আচ্ছা, আজকে যেটা পড়ালাম, স্ক্রিনটা কি অফ হয়েছে? জি ম্যাম। আচ্ছা, আমি আপনার গুগল ক্লাসরুমে আমি একটা ইয়ে পোস্ট করছি। জাস্ট আমি আবার বলি, এটার মধ্যে কিন্তু কোনো মার্কস নাই। কুইজ 10টা, আজকে যেটা পড়ালাম আর কি, জাস্ট 10টা, 10 মিনিটস টাইম। আপনারা দেখেন তো এটা করতে পারেন কিনা। মার্কস অ্যাড হবে না, আমি গুগল ক্লাসরুমে এটাকে ইয়ে করেছি। আপনারা কি পেয়েছেন? ইয়েস ম্যাম। ম্যাম আমি এখনো পাইনি। না, গুগল ক্লাসরুমে যান আপনি। আপনি যদি ল্যাপটপে থাকেন, গুগল গুগল রিফ্রেশ ক্লাসরুম। করতে হবে, অ্যাক্সেস রিফ্রেশ চাচ্ছে। করলে, রিফ্রেশ করলে আসবে। ম্যাম অ্যাক্সেস নাই, অ্যাক্সেস রিকোয়েস্ট হ্যাঁ অ্যাক্সেস চাচ্ছে, অ্যাক্সেস চাচ্ছে।
গুগল অ্যাকাউন্ট থাকলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। না ম্যাম, রিকোয়েস্ট আছে তো, রিকোয়েস্ট সেন্ড দিয়েছি আর কি। কাইন্ডলি যদি একটু ওপেন ফর অল করে দেন তাহলে হচ্ছে রিকোয়েস্টটা যাবেন, অ্যাক্সেসটা যাবে না রিকোয়েস্ট। আপনারা কি মানে সবাই কি কয়েকজন কি ইয়ে করতে পারছেন, অ্যাক্সেস করতে পারছেন না? না ম্যাম, যারা অ্যাক্সেস করতে পারছেন তারা কিভাবে পারছেন তাহলে? আমরা তো মনে হয় কেউ অ্যাক্সেস করতে পারিনি। কেউ অ্যাক্সেস করতে পারছেন আপনারা? আচ্ছা, না আমরা পারছি না। রিকোয়েস্ট কেন পারছেন না অ্যাক্সেস করতে? কি বলছে? ওইটা হচ্ছে রিকোয়েস্ট যাচ্ছে যে আমরা যে ইমেল দিয়ে হচ্ছে আপনাকে রিকোয়েস্টে পাঠাচ্ছি, সেটা আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন তখন আচ্ছা, হচ্ছে আমি আমরা একটা accept কথা করতে বলি, পারবো। আপনাদের কি ঢাকা ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেসে আপনারা ই করেন? নো ম্যাম, পার্সোনাল ইমেল। না ম্যাম, আমাদের পার্সোনালি আমাদের কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া হয় না। প্রবলেমটা এখানেই হচ্ছে বোধহয়, এটা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া ইয়ে করছে না। জি জি ম্যাম, ম্যাম, এটা একটা stereotype, প্রবলেমটা ma'am। হচ্ছে। আচ্ছা, প্রবলেম নেই, আমি এক কাজ করব, আপনারা তাহলে অন্য ক্লাস যেটা আছে সেখানে আপনারা জয়েন করেন। এটা জাস্ট নিজেদের চেক করার জন্য আমি এভাবে প্রিপেয়ার করেছি যে আপনারা চেক করে আপনারা নিজের রেজাল্টটা দেখতে পারবেন। আর এটা শুধু আজকের জন্য, পরের ক্লাসে আমি এগুলো সেভ করে রাখবো। ওই যে যেটা বলছিলাম যে আমাদের ক্লাস পারফরমেন্স যখন আমাদের নিতে হবে, আমি যেন বেস্ট গুলো নিতে পারি। আর এমন যদি হয় আপনি একটাতেই আসলে মানে পার্টিসিপেট করেছেন, তখন কিন্তু আর বেস্ট করলে কিছু থাকবে না। হ্যাঁ, তো সেজন্য কয়েকটাতে করলে আপনার বেটার বা বেস্ট গুলো আমি পিক করতে পারবো ওখান থেকে। তো আজকে যেটা হয়েছে আমি জাস্ট একটু পরে দিয়ে দেবো, আপনারা সন্ধ্যা জাস্ট আপনারা নিজেরা একটু ইয়ে করে দেখতে পারবেন আর কি। ওকে ম্যাম, বাসায় আমরা দেখে নিবো ম্যাম। বাসায় এটা দেখবেন যে আপনারা যেটা আপনার মনে রাখতে পেরেছেন কিনা ওইটুকু। আর আমি ক্লাসের যে স্লাইডটা আছে ওটা আপলোড করে দিচ্ছি। আর আরেকটা কি বলবো, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তো যেটা বলেছি। আর ঠিক আছে, আর যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমাদের সেকেন্ড মিডের আগে অফলাইন ক্লাস আর নাই। ম্যাম, মিডটা কবে হবে ম্যাম? এটা একটা কোশ্চেন ছিল। মিড আমার এখানে ডেট দেওয়া আছে 28 মার্চ, মানে ঈদের পরের যে উইক। পরে আর একজন ক্লাস নাই তাহলে? তার আগে মানে যেহেতু এবার রোজায় বলেছে যে অনলাইন সব, তার আগে তো অফলাইন কোনো ক্লাস নাই। জি ম্যাম। তার মধ্যে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করে জমা দিতে হবে, এটা সম্ভবত এপ্রিলের ফার্স্ট উইকেই। অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনারা রেডি করেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেলেন। আর কেউ কি কিছু বলতে চান? ম্যাম, ফার্স্ট কুইজের রেজাল্টটা কখন দিবেন বা মিড টার্ম, সরি ফার্স্ট মিড টার্মে, সরি ফার্স্ট আচ্ছা মিড টার্ম। মিড টার্মটা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আমি আসলে খাতা দেখাইনি। খাতা দেখাতে পারলে ভালো হতো, ওটা ক্লাস হলে ভালো হতো এই কারণে যে খাতাটা দেখাতে পারতাম। খাতা দেখলে সেকেন্ড মিডটা একটু ভালো হতো। আমি দিয়ে দিব, দেখি ক্লাসরুমে আমি দিয়ে দিব। জি ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, তাহলে আমি ওই আজকে যে কুইজটা আছে সেটা আমি আপলোড করে দেবো, জাস্ট আপনারা চেক করার জন্য আপনারা ইয়ে করতে পারবেন। আর পরের থেকে হয়তো বা এক্সাম দেবো। আর অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক স্টোর হয়ে আছে এখানে। আপনারা কে কখন জয়েন করেছেন টাইম সহ একদম আমার কাছে এটা ওদের মানে জুম ইয়ে থেকে ইয়ে করা আছে। আমি ওভাবে অ্যাটেন্ডেন্সটা আমি দেখবো, ঠিক আছে? মানে রোল লিখতে হবে না আর কি। আচ্ছা, আর যে বলছিলেন লাস্ট ক্লাসে যে পার্সোনালিটি থেকে কোয়েশ্চেন আসে, পার্সোনালিটি থেকে 10 মার্কসের কোয়েশ্চেন হয়েছে। দুটো এক্সাম্পল টাইপের ছিল, যেখানে আসলে আপনাকে এক্সপ্লেন করতে হবে এরকম কিছু ছিল। সো 10 মার্কসে ছিল, মানে 15 এর মধ্যে ইচ্ছে করলে আপনি 10 পার্সোনালিটি দিয়ে অ্যান্সার করতে পারবেন। ওকে, প্রবলেম নেই, আমি মার্কসটা দেখে আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। আপনার পরের ক্লাস বোধহয় শুরু হয়ে যাচ্ছে একটু পরে, নামাজের জন্য আসলে একটু টাইম থাকা উচিত, রেস্ট নেন। ওকে, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।